আসসালামু আলাইকুম সবাইকে। শিওর শর্ট প্রোগ্রামের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসটাতে সাউন্ড একটু কম শুনতে পারো হয়তো বা তোমরা, কেননা আমার গলায় ঠান্ডা লাগার কারণে প্রচণ্ড ব্যথা হচ্ছে, যার কারণে দেখো গলায় আমি একটা চাদর পেঁচাই তোমাদের ক্লাস নিতে আসছি। দেখতে হয়তো আমাকে অকওয়ার্ড লাগতেছে, বাট যেহেতু বলছি তোমাদের ক্লাসটা এখন ইনশাল্লাহ রেগুলার দিব, একদিন পর পর ক্লাস দিব, সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি এই অবস্থাতেও ক্লাস নিচ্ছি। আমি তোমাদের জন্য যেহেতু এত কষ্ট করতেছি, তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলের সঙ্গে যদি যুক্ত না হয় এখনই যুক্ত হয়ে যাও, যাতে তোমরা অনেক পরবর্তীতে এখান থেকে উপকৃত হতে পারো। আর তোমাদের আরেকটা কথা একটু বলে নেই, সেটা হচ্ছে যে এসএসসি 26 তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমার বেশি না, আমার 20 জন স্টুডেন্টকে দরকার। 20 জন স্টুডেন্ট যে 20 জন আমার ক্লাসটা পছন্দ করো, বা যে 20 জনের কাছে আমার ক্লাসটা ভালো লাগে, এরকম 20টা স্টুডেন্ট দরকার, যাদেরকে আমি সীমিত একটা মূল্যে, আমি একদম প্রথমে ভাবছিলাম যে ফ্রিতেই করাবো, বাট খুবই সীমিত মূল্যে একটা প্রস্তুতি গ্রহণ করাবো। প্রথমে ফ্রিতেই দিতে চাইছিলাম, বাট ফ্রিতে নিলে হয় কি, আমি নিজে অনলাইনে পড়াশোনা করছি, তো যখন কোনো কিছু আমরা ফ্রিতে পাই সেই জিনিসটার প্রতি আগ্রহ থাকে না, আচ্ছা এই জিনিস তো ফ্রিতেই পাইছি এরকম। আর যখন তুমি সেখানে কিছু ইনভেস্ট করবা সেটার প্রতি একটু গুরুত্ব থাকবে। তাই খুবই সামান্য মূল্যে তোমাদের এই 20 জনকে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি শেষ করে দিতে চাচ্ছি। এমন 20 জন আমার দরকার, যে 20 জন পড়াশোনা করবে। তোমার আগের প্রস্তুতি কেমন ছিল না ছিল এটা আমার দেখার ব্যাপার না, বাট এখন যে সময়টা আছে এই সময়টাতে কঠিন পরিশ্রম করবে, রেগুলার আমি যা পড়াবো পড়বে এবং ক্লাস করবে, এরকম 20 জনকে আমার দরকার, যে 20 জনের দায়িত্ব আমি নিব, তাদের ভালো করানোর দায়িত্বটা ইনশাল্লাহ আমি নিব। এরকম যদি 20 জন কেউ থাকো তাহলে কমেন্টে জানাও, অথবা 01841410664 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। অনলি হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, ফোন দিলে এই নাম্বারে পাওয়া না, ফোন দিলে এই নাম্বারে বন্ধ দেখাবে। অনলি হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপ করে তোমার নাম বলবা, প্রথমে তোমার নামটা জানাবা, এবং নামের পাশাপাশি তুমি বলবা যে ভাইয়া আমি আপনার ভিডিও দেখে আমি আপনার কোর্সে থাকতে চাই, আমাকে যোগাযোগ করবা, দেন তোমাকে আমি বিস্তারিত জানাবো। যদি এরকম আগ্রহ 20 জন থাকবে, আমি জানি এরকম অনেকেই আসো, বাট মিনিমাম 20 জন আমি যাচ্ছি, এর বেশি অনেক হবে। বাট এই 20 জন হইলে আমি আমার ক্লাসগুলো শুরু করে দিব। প্রাইভেট গ্রুপে ক্লাস হবে, 24 ঘন্টা আমার তদারকিতে তোমরা থাকবা, আশা করি অনেক ভালো কিছুই পাবা। হ্যাঁ, আসো, তো এটা নিয়ে কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। দেখো, আমরা যে বলতেছি শিওর শর্ট প্রোগ্রাম, এই শিওর শর্ট প্রোগ্রামের আজকে আমরা রসায়নের 7ম অধ্যায় এবং তোমাদের কোর্সের যে 5ম অধ্যায়, এই অধ্যায়টা আমরা সলভ করব। আমরা যেহেতু এই প্রোগ্রামটার নাম দিচ্ছি শিওর শর্ট প্রোগ্রাম, মানে কি এখান থেকে আমরা 100% কমন পাবো ইনশাল্লাহ, তাই না? তো এখানে আমাদের ক্লাসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বেসিক এবং সিকিউ, আর একটা হচ্ছে কি এমসিকিউ এবং এসএকিউ। আমরা যেহেতু বেসিক এবং সিকিউ করতেছি, তাই এই অধ্যায়টা করার আগে আমাদের কি করতে হবে, বেসিক এবং সিকিউ জানতে হবে। এই অধ্যায়ের বেসিক এবং সিকিউ তেমন ইম্পর্টেন্ট না আমাদের পড়ার জন্য। এই অধ্যায় থেকে আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে যে এই অধ্যায়ের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, দেন বেসিকগুলো আমরা সিকিউ সলভ করতে করতেই জানবো। এই অধ্যায় থেকে আমাদেরকে যা যা জানতে হবে তা হচ্ছে কেন্দ্রীয় মৌলের জারণ মান নির্ণয়, জারণ বিজারণ ও জারক বিজারক
চিহ্নিতকরণ জারণ বিজারণ যুগপৎ ক্রিয়া লাসাতেলিয়ার নীতি আর হচ্ছে বিভিন্ন রকম বিক্রিয়া। ঠিক আছে, তো দেখো আমি প্রথমে যদি 1 নম্বর থেকে দেখাই, 1 নম্বরটা আমরা লিখছি কি কেন্দ্রীয় মৌলের জারণ মান নির্ণয়। এটা যদি একটু দেখাই তাহলে দেখো H2SO4, এখানে কেন্দ্রীয় মৌলটাকে সালফার। আচ্ছা, কেন্দ্রীয় মৌলের জারণ মান নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই একটা জিনিস জানতে হবে, সেটা কি যে বাদ বাকি যে মৌলগুলো আছে সেগুলোর জারণ মান কত। তোমাদের বইয়ে একটা ছক দেওয়া আছে, ছকটা সুন্দর করে মুখস্থ করবা, তাহলে তোমরা পারবা বাকিগুলো। হ্যাঁ, তো দেখো এখানে যেটা কেন্দ্রীয় মৌল সালফার, এই যে কেন্দ্রীয় মৌলটা তোমাদেরকে অবশ্যই এসএসসি লেভেলে কেন্দ্রীয় মৌলটা মার্ক করে দেওয়া থাকে, যেখানে কেন্দ্রীয় মৌলটা সালফার এরকম দাগ দেওয়া থাকবে অথবা বোল্ট করা থাকবে। এই কেন্দ্রীয় মৌল এই সালফার যেটার আমরা জারণ মান বের করবো সেটাকে আমরা এক্স ধরে নেব। তাহলে ধরি এস এর জারণ মান এক্স। এখানে এই সমগ্র মৌলের উপরে চার্জ কত? 0, তাই না? এখানে তো কোনো চার্জ নেই, তার মানে কোনো চার্জ নেই মানে কত? 0। তাহলে পুরাটার জারণ মান কত? এই পুরাটার জারণ মান হচ্ছে 0। আচ্ছা, হাইড্রোজেনের জারণ মান আমরা কত জানি? +1, তাই না? তাহলে +1 ইন্টু কয়টা আছে? 2টা। প্লাস সালফারের কত ধরলাম? x, প্লাস অক্সিজেনের কত? -2 আছে কয়টা? 4টা, ইকুয়াল 0। তাহলে এখানে দেখো +1 ইন্টু 2 তাহলে কি? +2 প্লাস x প্লাস 4 দোকানে 8, কিন্তু আগে কি আছে? মাইনাস, তার মানে কত? -8, 0। তারপরে দেখো +2 প্লাস x প্লাস মাইনাসে কি হবে? -8 ইকুয়াল 0। তাহলে -8 থেকে +2 বাদ দাও, কত হয়? +x -6 ইকুয়াল 0। তাহলে অতএব x এর সামনে প্লাস দেওয়ার দরকার নাই, x ইকুয়াল, এখানে গুণন আর x একই হয়ে যাচ্ছে, আমি এই জন্য x গুলো এইভাবে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে। x ইকুয়াল +6। তাহলে এখানে কেন্দ্রীয় মৌলের জারণ মান কত? +6। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, কারণ তোমরা যারা পরীক্ষা দিবা তারা তো অবশ্যই এই চ্যাপ্টার সম্পর্কে কিছু না কিছু আইডিয়া আছে। আইডিয়া না নিয়ে তো কেউ আর হচ্ছে এই চ্যাপ্টারে এখন সিকিউ সলভ করবে না, তাই না? এই চ্যাপ্টারে কিছু বেসিক অবশ্যই তোমাদের কি আছে? জানা আছে। দেখো এখানে বলছে 2 নম্বরে কি যে জারণ বিজারণ ও জারক বিজারক চিহ্নিত করা। আচ্ছা, জারণ এবং বিজারণ এই দুইটা হচ্ছে বিক্রিয়া, আর জারক এবং বিজারক যারা এই বিক্রিয়াগুলো ঘটায় এদের মধ্যে একটা জারক থাকে একটা বিজারক থাকে। হ্যাঁ, তো এখানে যদি আমি একটু দেখাই যে হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুইটা গ্যাস মিলে HCl তৈরি করছে। ঠিক আছে, এখানে হাইড্রোজেনের হচ্ছে জারণ মান কত? 0, ক্লোরিনের কত? 0। বাট এই যে এই পাশে HClটা হয়েছে, HCl কিন্তু একসাথে। হ্যাঁ, এরকম HCl আমি চার্জ লেখার জন্য একটু ফাঁকা করে লিখলাম। তাহলে এখানে হাইড্রোজেনের মান কত হয়েছে? +1, এখানে কত হয়েছে? -1, তাই হয়েছে না? তাহলে দেখো এই পাশের এবং এই পাশের এদের মানে বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার পরে এদের জারণ মানে চেঞ্জ হয়েছে না? হয়েছে না? চেঞ্জ হয়েছে না? অবশ্যই কি হয়েছে? জারণ মানে চেঞ্জ হয়েছে। আর যখনই জারণ মানে চেঞ্জ হবে তখনই জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে। জারণ মানে চেঞ্জ হলেই কোন বিক্রিয়া? জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে। জারণ মানে চেঞ্জ হলে কি ঘটবে? জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে। এখন দেখো
যদি প্লাস হয়, চার্জটা যদি প্লাস হয় তাহলে সেই মৌল ইলেকট্রন ত্যাগ করে। কি করে? ইলেকট্রন ত্যাগ করে। আর যদি মাইনাস হয় সেই মৌল ইলেকট্রন গ্রহণ করে। আবার যদি প্লাস চার্জ বেড়ে যায় তাহলে ইলেকট্রন কি করে? মৌল ত্যাগ করে। আর মাইনাস চার্জ বেড়ে গেলে ইলেকট্রন গ্রহণ করবে। আবার প্লাস চার্জ যদি কমে যায় তাহলে সেই মৌলটা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। যদি প্লাস চার্জ কমে যায় তাহলে গ্রহণ করবে, আর মাইনাস চার্জ যদি বেড়ে যায়, না সরি, মাইনাস চার্জ বেড়ে গেলে তো গ্রহণ করবে, মাইনাস চার্জ যদি কমে যায় তাহলে ত্যাগ করবে। ভালো করে বুঝো, যদি প্লাস চার্জ বেড়ে যায় তাহলে ইলেকট্রন গ্রহণ করবে, আর যদি প্লাস চার্জ কমে যায় তাহলে ত্যাগ করবে। একটা যদি উদাহরণ দেই, Fe2+ থেকে ধরো Fe3+ হয়েছে, তাহলে এখানে ইলেকট্রন কি করছে? প্লাস চার্জ বাড়ছে, তার মানে কি ইলেকট্রনটা ত্যাগ করছে। আবার যদি বলি Fe3+ থেকে Fe2+ হয়েছে, তাহলে এখানে দেখো তো 3 থেকে 2 হয়েছে, মানে প্লাস চার্জ কি হয়েছে? কমছে। যেহেতু প্লাস চার্জ কমছে সুতরাং এখানে ইলেকট্রন কি করছে? এখানে ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে বুঝলা, যদি প্লাস চার্জ বাড়ে তাহলে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন ত্যাগ করে, আর যদি প্লাস চার্জ কমে তাহলে ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে? আবার একটা যদি দেখাই, দেখো ধরো এখানে অক্সিজেন মাইনাস থেকে অক্সিজেন 2- হয়েছে, তাহলে এখানে মাইনাস চার্জ কি হয়েছে? বাড়ছে। মাইনাস চার্জ বাড়ছে মানে এখানে ইলেকট্রন গ্রহণ করছে। কি করছে? গ্রহণ করছে। আবার এরপরে অক্সিজেন 2- থেকে ধরো অক্সিজেন মাইনাস হয়েছে, তাহলে এখানে মাইনাস চার্জ কি হয়েছে? কমছে। তার মানে এখানে ইলেকট্রন ত্যাগ করছে। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো। হ্যাঁ, যাদের জানা ছিল না তারা জেনে নাও। তো এখানে দেখো এই বিক্রিয়াটাতে এখানে হাইড্রোজেনটা কি হয়েছে? 0 থেকে +1 হয়েছে। তার মানে এখানে কোন চার্জটা বাড়ছে? 0 থেকে +1 মানে প্লাস চার্জ বাড়ছে। যেহেতু প্লাস চার্জ বাড়ছে মানে কি হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করছে। মনে রাখবা, যে ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা বলি জারক। কি বলি? জারক। আবার ক্লোরিন 0 থেকে -1 হয়েছে। ক্লোরিন 0 থেকে -1 হয়েছে। ক্লোরিন যেহেতু 0 থেকে -1 হয়েছে তাহলে এখানে কোন চার্জ বাড়ছে বলতো? ক্লোরিন 0 থেকে মাইনাস হয়েছে, তাহলে এখানে কোন চার্জ বাড়ছে বলো? নেগেটিভ চার্জ। আর যে মানে আমরা একটু আগে দেখলাম, যখন নেগেটিভ চার্জ বাড়ে তখন সেটা ইলেকট্রন কি করে? গ্রহণ করে। আর যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা ইলেকট্রন ত্যাগ করলে তাকে বলি আমরা বিজারক। ইলেকট্রন ত্যাগ করলে তাকে বলি আমরা বিজারক, আর ইলেকট্রন গ্রহণ করলে তাকে বলি আমরা জারক। বুঝতে পারছো? এখানে দেখো হাইড্রোজেনের যোজনী কত হয়েছে? 0 থেকে +1 হয়েছে। তাহলে যখন এই হাইড্রোজেনটা 0 থেকে +1 হয়েছে তখন সে কি করছে? ইলেকট্রন ত্যাগ করছে। এই যে 0 থেকে +1 হইলো, এই বিক্রিয়াটাকে আমরা বলি জারণ বিক্রিয়া। কি বলি? জারণ বিক্রিয়া। আর ক্লোরিনের যোজনী 0 থেকে -1 হইলো মানে কি ইলেকট্রন গ্রহণ করলো। এই বিক্রিয়াকে আমরা বলি বিজারণ বিক্রিয়া। বিজারক এবং বিজারণ এই দুইটা আলাদা করা যাবে না। লাস্টে যদি ন থাকে সেটা হচ্ছে বিক্রিয়া বোঝায়, আর লাস্টে যদি ক থাকে সেটা ওই যে আমাদের যে মৌলটা আছে সেটাকে বোঝায়। ঠিক আছে? তাহলে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া তো এটা তো মনে রাখা আমাদের জন্য কষ্ট হচ্ছে। তোমরা একটা জিনিস মনে রাখবা, জারণ মানে সারণ, আর সারণ মানেই বিপত্তি। জারণ মানে সারণ, আর সারণ মানেই বিপত্তি। এখানে দেখো জারণ মানেই সারণ মানে কি? যেখানে জারণ বিক্রিয়া হবে সেখানে কি হবে? আচ্ছা, বিপত্তি না লেখে জারণ মানে সারণ, আর সারণ মানে লেখো বিপজ্জনক। তাহলে সুবিধা হবে। যেখানে জারণ মানে সারণ আর সারণ মানে বিপজ্জনক। এটা কিভাবে মনে রাখবা? দেখো
যেখানে জারণ বিক্রিয়া হবে সেখানে ইলেকট্রন সারণ হবে মানে কি? সারা মানে কি? তুমি কোনো কিছু ছেড়ে দিচ্ছ মানে সেটা কি করতেছ? ত্যাগ করতেছ। তাহলে জারণ মানে সারণ, যেখানেই জারণ বিক্রিয়া হবে সেখানে ইলেকট্রন ত্যাগ করবে। আর সারণ মানে কি? বিপত্তি। বিপত্তি মানে আমরা বুঝবো বিজারক। প্রথম অক্ষর বহিষ্কার, বিজারকের প্রথম অক্ষর বহিষ্কার, লাস্টের অক্ষর ক, বিজারকের লাস্টের অক্ষর ক। তার মানে আমরা এটাকে কি ধরবো? বিজারক। তাহলে জারণ মানে সারণ, সারণ মানেই বিপজ্জনক। তাহলে যেখানে জারণ বিক্রিয়া হবে সেখানে ইলেকট্রনের সারণ হবে, আর ইলেকট্রনের সারণ যেটা ঘটাবে সেটাকে আমরা বলবো বিজারক। আর বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আর উল্টাটা হবে, জারণ মানে যেহেতু সারণ, তাহলে বিজারণ মানে কি হবে? গ্রহণ। আর যেখানে গ্রহণ হবে সেখানে কোন বিক্রিয়া ঘটবে? সেখানে যেটা গ্রহণ করবে সেটাকে আমরা জারক পদার্থ বলবো। ঠিক আছে, যে পদার্থটা গ্রহণ করবে সেটাকে আমরা জারক পদার্থ বলবো। এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, যারা এই জিনিসটা বুঝতে পারেনি ভিডিওটা আবারও সামনের দিকে টানে দিয়ে দেখো, বারবার দেখো, কারণ এই জিনিসটাই তোমার এই চ্যাপ্টারের মেইন অ্যান্সার করতে হবে সিকিউগুলোতে। এই জারণ বিজারণ এবং লাসা তেলের নীতি, এই দুইটা জিনিস মাস্ট বি লাগবে, কারণ এই চ্যাপ্টারের সিকিউগুলো এটা দিয়েই ভরা। আজান হচ্ছে, আজানটা শেষ হলে আমি আসতেছি। দেখো, আজান শেষ, আমরা এখন আমাদের ক্লাসটা আবার কন্টিনিউ করি। এখানে আমরা আজানের আগে দেখলাম জারণ বিজারণ কি এবং জারক বিজারক কি। তাহলে ওখানে আমরা জারণ বিক্রিয়াটা কি দেখলাম, বিজারণ বিক্রিয়াটা কি দেখলাম, জারক পদার্থ কোনটা সেটাও দেখলাম, বিজারক পদার্থ কোনটা সেটাও দেখলাম। এখন দেখো, আমরা যে বিক্রিয়াটা লিখছিলাম হাইড্রোজেন ক্লোরিন বিক্রিয়া করে এই সেল মানে তৈরি করে, এখানে আমরা 2 দিছিলাম সমতা করার জন্য। হ্যাঁ, 2 দিলেও হবে, না দিলেও হবে। তো এখানে দেখো, যখন এটা 0 থেকে +1 হয়েছে তখন বলতো এই যদি ক্লোরিন না থাকতো তাহলে কি এই বিক্রিয়াটা সম্পূর্ণ হইতো? হইতো না। আবার এটা যখন 0 থেকে -1 হয়েছে তখন যদি হাইড্রোজেন না থাকতো বিক্রিয়াটা কি হইতো? হইতো না। তার মানে এখানে যখনই কোন বিক্রিয়া, জারণ বিক্রিয়া ঘটছে, তার সাথে সাথে কি ঘটছে? বিজারণ বিক্রিয়াটাও ঘটছে। মানে আলটিমেটলি আমরা যখন এরকম জারণ বিজারণ চিহ্নিত করব বা জারক বিজারক চিহ্নিত করব তখন দেখব যেখানেই জারণ ঘটে ওখানেই বিজারণ বিক্রিয়াও ঘটে। বুঝতে পারছো আমার কথা? যেখানে জারণ বিক্রিয়া ঘটে ওখানেও বিজারণ বিক্রিয়া ঘটে। তার মানে কি জারণ বিজারণ একসাথেই ঘটে, আর জারণ বিজারণ একসাথে ঘটার এই ঘটনাকে আমরা বলি জারণ বিজারণ যুগপৎ ক্রিয়া। এরপর আসো বিভিন্ন রকমের বিক্রিয়া বলা আছে। এখন বিভিন্ন রকমের বিক্রিয়া কি ভাইয়া? দেখো, বিভিন্ন রকমের বিক্রিয়া বলতে আমাদের বইয়ে বেশ কয়েকটা বিক্রিয়া বলা আছে, এর মধ্যে আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সংযোজন বিক্রিয়া,
2 নম্বর হচ্ছে বিয়োজন বিক্রিয়া, 3 নম্বরটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, 4 নম্বরটা হচ্ছে দহন বিক্রিয়া। মোটামুটি এই 4টা জানলে আমাদের হবে। হ্যাঁ, তো আমার একটা জানো, সেটা হচ্ছে প্রাণী সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কি দেখো, যখন 2 বা ততোধিক মৌল একত্রিত হয়ে একটি যৌগ উৎপন্ন করবে, অথবা 2 বা ততোধিক যৌগ একত্রিত হয়ে একটি যৌগ উৎপন্ন করবে, তখন সেটাকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া। সংযোজন মানে যোগ করা। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি NH4 প্লাস Cl, এই দুইটা বিক্রিয়া করে NH4 Cl তৈরি করে, তাই না? তাহলে দেখো অ্যামোনিয়াম এখানে একটা যৌগ, এখানে যদিও NH4 প্লাস ধরো যৌগমূলক আর Cl, এই দুইটা বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে, তাই না? তাহলে এখানে একটা যৌগমূলক আর একটা মানে মৌল মিলে কি তৈরি করছে, একটা যৌগই তৈরি করছে। তার মানে কি এখানে দুইটা যোগ হয়েছে, তার মানে এটা একটা সংযোজন বিক্রিয়া। আবার যদি বলি, একটু আগে দেখলাম H2 প্লাস O2 বিক্রিয়া করে, আচ্ছা O2 না, Cl দিয়ে যেহেতু দেখাইলাম, আগেরটা যেহেতু বললাম ওটাই দেখাই, এখানে HCl তৈরি করলো। এখানেও দেখো কি হয়েছে, হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে HCl তৈরি করছে, তাই না? এখানেও একটা কি মৌল পরস্পরের সাথে যোগ হয়েছে। আবার দেখো নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুইটা মিলে NO2 তৈরি করে, তাই না? আচ্ছা, এটা মিশে আমি এখানে দেখাই, কারণ এখানে আরো দিতে হবে। নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে NO2 তৈরি করছে। তাহলে এটা কি দুইটা মিলে একটা তৈরি করছে, মানে সংযোজন বিক্রিয়া। এখানে একটু কথা আছে, সেটা কি, এখানে দেখো যৌগমূলক বা যৌগ এবং মৌল মিলে গঠন করছে একটা সংযোজন বিক্রিয়া, এখানে দুইটা মৌল মিলেই একটা সংযোজন বিক্রিয়া কি করছে, সংঘটিত করছে। যখন দেখবা উৎপাদের বিক্রিয়কের পাশে সবগুলাই মৌল থাকে, তখন সেটাকে আমরা সংযোজন বিক্রিয়ার একটা স্পেশাল ভেরিয়েন্ট সংশ্লেষণ বিক্রিয়া বলি। এটা একটু লিখে রাখবা। তাহলে এটা কি সংশ্লেষণ বিক্রিয়া, এটা সংযোজন বিক্রিয়া। হ্যাঁ, এটা সংযোজন এবং সংশ্লেষণ দুইটাই, বাট এটা শুধু সংযোজন। কেন এটা সংশ্লেষণ? কারণ বিক্রিয়ক পাশে শুধু মৌল আছে, কোনো যৌগ বা যৌগমূলক নাই। ঠিক আছে। বিয়োজন বিক্রিয়া কি দেখো, বিয়োজন বিক্রিয়াটা হচ্ছে H2O, এটাকে ভেঙে যদি আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করি, তাহলে একটাকে ভেঙে আমরা কি করছি, দুইটা তৈরি করছি না? একটাকে ভেঙে আমরা দুইটা তৈরি করছি। তার মানে কি হয়েছে, এখানে ভেঙে দিছি, আর ভেঙে দেওয়া মানে কি বিভাজন করা, যার কারণে এটার নাম বিয়োজন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি দেখো, জিঙ্ক প্লাস H2SO4, এখানে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে অধিক সক্রিয় মৌল কোন একটি যৌগের কম সক্রিয় মৌলকে যদি অধিক সক্রিয় মৌল ওই জায়গা থেকে সরে দিয়ে নিজে ওই জায়গাটা দখল করে, সেটাকে আমরা কি বলবো, প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। এখানে দেখো হাইড্রোজেন এবং জিঙ্কের মধ্যে অবশ্যই প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে দুইটা একই চার্জ বিশিষ্ট হইতে হবে, নেগেটিভ পজিটিভকে তুলে দিতে পারবে না। যেমন ধরো যে তোমার ক্লাসের একটা বান্ধবীকে তোমার দুইটা ফ্রেন্ড পছন্দ করে, তোমাদের এক বান্ধবীকে ধরো যে দুইটা ছেলে বন্ধু পছন্দ করে, এখন দুইজনে কি তাকে বিয়ে করতে পারবে? পারবে না, তাই নয় কি? তো আসলে তোমরা অনেক ছোট, তোমাদেরকে এই উদাহরণ দেওয়া ঠিক হচ্ছে কিনা জানি না, কারণ আমি এইচএসসি লেভেলে এই উদাহরণগুলো বেশি দিই। যাই হোক, এটা শুধু বোঝার ক্ষেত্রে, বাস্তব জীবনে অ্যাপ্লাই করবে না কখনো। হ্যাঁ, প্রেম এগুলা আসলে ভালো জিনিস না। ধরো যে একজনকে দুইজনই পছন্দ করে বা দুইজনই বিয়ে করতে চাচ্ছে, তাহলে কি দুইজনই বিয়ে করতে পারবে? পারবে না। ওখানে কে বিয়ে করবে? যে বেশি ভালো, যে বেশি বড় লোক, বা যে বেশি হ্যান্ডসাম, বেশি সুন্দর, মানে কি যার কি বেশি সক্রিয়তা বেশি বা যে বেশি শক্তিশালী, সে বিয়ে করতে পারবে। যে কম শক্তিশালী সে পারবে না, তাকে সে জায়গাটা কি করতে হবে, ছেড়ে দিতে হবে। ঠিক তেমনি
এখানে জিঙ্ক এবং হাইড্রোজেনের মধ্যে জিঙ্কটা বেশি সক্রিয় মৌল, তাই জিঙ্কটা হাইড্রোজেনকে সরে দিয়ে সে জায়গা দখল করলো, মানে একে সরে দিয়ে জায়গা দখল করলো, তাই নাকি একে প্রতিস্থাপন করে দিল না, যার কারণে এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। দহন বিক্রিয়াটা কি, কোনো একটা যৌগ বা মৌলের সাথে যদি আমরা অক্সিজেনকে লাগাই, ধরো এখানে এক্স দ্বারা আমরা যে কোনো একটা যৌগ বা মৌলকে বুঝালাম, তার সাথে যদি অক্সিজেন বিক্রিয়কের হিসেবে বিক্রিয়া করে, তাহলে সেটাকে আমরা বলবো দহন বিক্রিয়া। পানি সংযোজন কি, কোনো একটা যৌগ বা মৌলের সাথে যদি আমরা পানি যুক্ত করে যদি বিক্রিয়া মানে উৎপাদ উৎপন্ন করি, তাহলে সেটাকে আমরা কি বলি, পানি সংযোজন বিক্রিয়া বলি। এই জিনিসগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো চলো এখন আমরা শুরু করি আমাদের মেইন পড়া বা সিকিউ সলভিং। আজকের সিকিউ সলভ করতে খুবই সময় কম লাগবে। আমি আসলে খুবই অসুস্থ, যার কারণে আমার মুখে বারবার জড়তা আসতেছে। আমি এখন দাঁড়িয়ে আছি, আমার বাম পায়ের যে এটাকে কি বলে হাঁটুর মধ্যে প্রচণ্ড পরিমাণ পেইন হচ্ছে, বাট ক্লাস যেহেতু রেকর্ড করব কথা দিছি, তাই রেকর্ড করতেছি। সুতরাং তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ক্লাসটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। হ্যাঁ, চলো ক্লাস শুরু করি। 1 নাম্বারটা বলছি, রান্নার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। শুধু গ আর ঘ কিন্তু সলভ করবো, তোমরা জানো তাই না। অপু ও সেতু উভয়ের বাসায় রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। অপুর বাসায় পাত্রের নিচে কালো দাগ পড়লেও সেতুর বাসায় পাত্রের নিচে কোনো দাগ নেই। আচ্ছা, উদ্দীপকটা পড়লাম, পড়ার পরে দেখো তো কি বলছে। উদ্দীপকটা পড়ার পরে বলছে যে রান্নার সময় তাদের বাসায় সম্পূর্ণ বিক্রিয়াটি কোন ধরনের, ব্যাখ্যা করো। আচ্ছা, বলছে অপু ও সেতু উভয়ে রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে, তাই না। 1 গ নাম্বার দেখো, উভয়ে রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে। রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মিথেন। এই মিথেনটাকে অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে কি কি তৈরি করা হয়। মিথেনটাকে অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আর তাপ শক্তি উৎপন্ন করা হয়। বুঝতে পারছো, মিথেনটাকে অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন গ্যাস এবং তাপ শক্তি উৎপন্ন করা হয়। তাহলে একটু আগেই আমি তোমাদেরকে যখন বিভিন্ন রকমের বিক্রিয়া পড়াইলাম, তখন বললাম যে ভাইয়া, বিক্রিয়ক পাশে যদি আমাদের অক্সিজেন কোনো একটি মৌল বা যৌগের সাথে যুক্ত হয়, তাহলে ওই বিক্রিয়াটাকে আমরা কি ধরনের বিক্রিয়া বলি, ওই বিক্রিয়াকে বলি আমরা দহন বিক্রিয়া। তাইলে রান্নার সময় তাদের বাসায় সম্পূর্ণ বিক্রিয়াটি কোন ধরনের ছিল, রান্নার সময় তাদের বাসায় সম্পূর্ণ বিক্রিয়াটি ছিল দহন বিক্রিয়া। এখানে তাদের বাসায় সম্পূর্ণ বিক্রিয়া বলতে বুঝাইছে যে সে তো শুধু 1 মোল হচ্ছে মিথেনকে পুরায়নি, রান্নার জন্য অনেক মোল মিথেনকে পুরানো লাগছে, আর প্রত্যেক মোলের জন্য বিক্রিয়া ঘটতে আছে বা কন্টিনিউয়াস বিক্রিয়াটা ঘটতে আছে, মানে কি সব সময় এই একই বিক্রিয়া ঘটছে, তাই বলছে সম্পূর্ণ বিক্রিয়াটি। তাহলে এই কথাগুলো সুন্দরভাবে লিখবা যে রান্নার কাজে প্রাকৃতিক যে গ্যাসটা আমরা ব্যবহার করি সেই গ্যাসটা হচ্ছে মিথেন গ্যাস, আর এই মিথেন গ্যাসকে অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং তাপ শক্তি পাওয়া যায়। আর আমরা জানি কোনো একটা মৌল বা যৌগের সাথে অক্সিজেনকে পুড়িয়ে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং তাপ শক্তি পাই, সেই বিক্রিয়াটাকে আমরা বলি দহন বিক্রিয়া। যেহেতু আমরা উদ্দীপকের সকল বৈশিষ্ট্য থেকে দেখতে পাচ্ছি যে তাদের বাসায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, তাই বলতেই পারি উদ্দীপকের বিক্রিয়া বলতেই পারি রান্নার তাদের বাসায় সম্পূর্ণ বিক্রিয়াটি দহন বিক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে উদ্দীপকের কোন বাসায় রান্নার কাজে গ্যাসের অপচয় হয় বলে তুমি মনে করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আচ্ছা, উদ্দীপকের 2টা বাসা আছে, তাই না। অপুর বাসা, আরেকটা হচ্ছে সেতুর বাসা। দেখো ভাইয়া, অপুর বাসায় বলছে কি, অপুর বাসায় পাত্রের নিচে কালো দাগ পড়লেও সেতুর বাসায় পাত্রের নিচে কালো দাগ পড়ে না। এই বিক্রিয়াটা দেখো, এই বিক্রিয়াটা আমরা মিথেনের সম্পূর্ণ দহন এবং অসম্পূর্ণ দহন বলে 2টা কথা আছে। সম্পূর্ণ দহন মানে কি মিথেনটা সম্পূর্ণ পুড়ে যাবে, অসম্পূর্ণ দহন মানে কি মিথেনটা কম পরিমাণ পুড়ে যাবে।
ষষ্ঠ অধ্যায়ে যখন লিমিটিং বিক্রিয়ক করাইছিলাম তখন আমরা কি দেখছিলাম যে একটা বিক্রিয়ক কতটুকু মানে একটা বিক্রিয়ক থেকে কতটুকু উৎপাদ তৈরি হবে সেটা কার উপর নির্ভর করে, লিমিটিং বিক্রিয়কের উপর, তাই না? তাহলে এখানে যদি অক্সিজেনটা বেশি থাকে তাহলে মিথেন তো আমরা সম্পূর্ণই পুড়তে পারবো, বাট অক্সিজেনটা যদি কম থাকে বা অক্সিজেনের যদি ঘাটতি থাকে তাহলে কি মিথেন সম্পূর্ণ পুড়বে? সম্পূর্ণ পুড়বে না। তার মানে অক্সিজেনের ঘাটতি থাকলে মিথেনের অসম্পূর্ণ দহন হবে, আর অক্সিজেন মিথেনের চেয়ে বেশি থাকলে মানে যতটুকু প্রয়োজন তার চেয়েও বেশি থাকলে মিথেনের সম্পূর্ণ দহন হবে। দেখো যখন এই মিথেনের সম্পূর্ণ দহন হয় তখন বিক্রিয়াটা এরকম হয়, বাট যখন মিথেনের সম্পূর্ণ দহন হয় না তখন কি হয় দেখো, CH4 প্লাস অক্সিজেন এই দুইটা বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে এখানে শুধু কার্বন তৈরি করে, হাইড্রোজেন আর তাপ শক্তি তৈরি করে। কার্বনটা সলিড, আর এই সলিড কার্বনটাই আমরা কালো কালারের যে কালিটা সেটা পাই, যার কারণে অপুর বাসায় কি হয়, পাতিলের নিচে কালো দাগ হয়। বাট সেতুর বাসায় অক্সিজেনের কোনো ঘাটতি বা অক্সিজেনের উপস্থিতির সমস্যা না থাকার কারণে সেতু কি করে, তাপ শক্তিটাও বেশি পায় এবং কি হয়, তার পাতিলের নিচে কোনো কালিও হয় না। এখন বলছে যে কোথায় গ্যাসের অপচয়টা বেশি হয় বলে তুমি মনে করো। আচ্ছা ধরো দুইজনে মাংস রান্না করতেছে, হ্যাঁ, ধরো এটা একটা পাতিল, এই পাতিলে দুইজনে মাংস রান্না করতেছে, তাহলে মাংস রান্নার জন্য তাপমাত্রাটা তো ফিক্সড লাগবে, তাই না? ধরো যে এই মাংস রান্না করার জন্য আমাদের টোটাল 5000 কিলো জুল তাপ দিতে হবে, উদাহরণ দিচ্ছি 5000 কিলো জুল তাপ দিতে হবে, এবং এই তাপটা আমরা শুধু মিথেন গ্যাসকেই পুড়িয়ে দিব। তাইলে যখন মিথেনের সম্পূর্ণ দহন হবে তখন কি তাপটা বেশি পাবো না, আর যখন অসম্পূর্ণ দহন হবে তখন তাপটা কি পাবো, কম পাবো। তার মানে যে বাসায় মিথেনের সম্পূর্ণ দহন হবে সে বাসায় আমরা দ্রুত মাংসটা রান্না করতে পারবো, সে বাসায় কি হবে, মিথেন কম পোড়া যাবে। আর যে বাসায় মিথেনের অসম্পূর্ণ দহন হবে সে বাসায় মিথেনটা সম্পূর্ণ যেহেতু পুড়বে না, তাহলে সেই বাসায় আমাদের বেশি মিথেন পুড়তে হবে ওই পরিমাণ তাপ পাওয়ার জন্য, মানে কি ওই বাসায় গ্যাসটা বেশি লাগবে। তাহলে এখন দেখো অপুর বাসায় মিথেনের অসম্পূর্ণ দহন হয়েছে আর সেতুর বাসায় মিথেনের সম্পূর্ণ দহন হয়েছে। তাহলে তোমরা এখন আমাকে বলো কার বাসায় গ্যাস অপচয় হচ্ছে বলে তোমার মনে হয়? অবশ্যই কার বাসায়, অপুর বাসায়। তাহলে এই দুইটা বিক্রিয়া সুন্দর করে লিখে, যে বাংলা কোথায় বললাম সেগুলো সুন্দর করে লিখে বলবা। তাই বলা যায় অপুর বাসায় কি হচ্ছে, গ্যাসটির অপচয় হচ্ছে। এক নম্বর গেল। পরেরটাতে আসো। 2 নম্বর বলছে, 1 নম্বর একটা বিক্রিয়া দেওয়া আছে, 2 নম্বর একটা বিক্রিয়া দেওয়া আছে, বলা আছে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া, ব্যাখ্যা করো। লা সাতালিয়ার নীতি তোমাদেরকে বুঝাতেই নি, তাই না? আচ্ছা এটা গ নাম্বার করে, ঘ নাম্বার যখন আসবো তখন লা সাতালিয়ার নীতিটা দেখাবো, ভুলে গেছি দেখাইতে। 2 নম্বরটা বলছে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়াটা কি, জিঙ্ক প্লাস H2SO4 বিক্রিয়া করে কি তৈরি করছে, জিঙ্ক সালফেট প্লাস H2। দেখো এখানে জিঙ্ক প্লাস H2SO4 আবার জিঙ্ক সালফেট H2। তোমরা কমেন্টে জানাও এটাতে জারণ বিজারণ বিক্রিয়া ঘটছে, ঠিক আছে, বাট বিভিন্ন রকম বিক্রিয়ার মধ্যে এটা কোন বিক্রিয়ার মধ্যে পড়ে এটা একটু তোমরা কমেন্টে জানাবা। হ্যাঁ, জিঙ্ক সালফেট প্লাস H2SO4 আর জিঙ্ক সালফেট H2, জিঙ্ক সালফেট আর H2 তৈরি করে। তাহলে এখানে দেখো কোনো একটা মৌলের সামগ্রিকভাবে জারণ মান কত হয়, 0। তাহলে এটারও কত, 0। এটারও কত, পুরাটা মিলে 0। এটারও কত, 0। এখানে বুঝলাম এই দুইটার 0, তাই না? বাট এটা 0 হইলেও হাইড্রোজেনের জারণ মান আমরা কত জানি, +1 এবং সালফেটের -,
2। আবার এখানে দেখো জিঙ্কের জারণ মান কত +2 আর হাইড্রোজেন সালফেটের -2 আর এখানে তো হাইড্রোজেন 0 হয়েছে। তাহলে এখানে একটা জিনিস দেখো, জিঙ্কটা 0 থেকে +2 হয়েছে, 0 থেকে +2 হয়েছে। তাহলে 0 থেকে যেহেতু +2 হয়েছে, তার মানে এখানে কোন চার্জটা বাড়ছে? এখানে অবশ্যই পজিটিভ চার্জটা বাড়ছে। আর যখন পজিটিভ চার্জ বাড়ে সেটা কোন ধরনের বিক্রিয়া সংঘটিত করে? সেটা জারণ বিক্রিয়া সম্পূর্ণ করে। কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া সম্পূর্ণ করে। আর যে জারণ বিক্রিয়া সম্পূর্ণ করে তাকে আমরা কি বলি? বিজারক বলি। ঠিক আছে? আবার দেখো ভাইয়া, হাইড্রোজেনটা কি হয়েছে? +1 থেকে 0 হয়েছে, তার মানে এখানে কি পজিটিভ চার্জটা কমে গেছে। যেহেতু পজিটিভ চার্জটা কমে গেছে, তার মানে সেই ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে। আর যে ইলেকট্রন গ্রহণ করে সে কি ধরনের বিক্রিয়া করে? সে বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ করে। আর যে বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ করে তাকে আমরা কি বলি? চারক বলি। তাহলে দেখো, এই বিক্রিয়াটা আমাদের জারণ বিক্রিয়াও ঘটছে, বিজারণ বিক্রিয়াও ঘটছে। তাহলে আমরা বলতেই পারি যে অতএব 2 নং বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে 2 নং বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল। আসো, এরপরেরটা বলছে 2 নং বিক্রিয়ায় লা-শাতিলিয়ান নীতি ব্যাখ্যা করো। দেখো, লা-শাতিলিয়ান নীতি যদি বলে ব্যাখ্যা করো, যদি বলে যে লা-শাতিলিয়ান নীতি ব্যাখ্যা করো, তাহলে তোমাদেরকে লা-শাতিলিয়ান নীতির 3টা প্রভাবকের মানে ব্যাখ্যা আছে: তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা। লা-শাতিলিয়ান নীতির কয়টা আছে? 3টে। তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা। কেমন? এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাটা 2টা ক্ষেত্রে আছে। একটা হচ্ছে তাপ উৎপাদী, আর একটা হচ্ছে তাপহারী। একটা হচ্ছে তাপ উৎপাদী আর একটা হচ্ছে তাপহারী। তাপ উৎপাদী বিক্রিয়াটার ক্ষেত্রে কি হয়? ধরো যে এ প্লাস বি বিক্রিয়া করে C+D তৈরি করলো, এর সাথে তাপ তৈরি করলো। আর তাপহারীর ক্ষেত্রে কি হয়? এ প্লাস বির সাথে তাপ আরো দিতে হবে, দিলে C+D তৈরি হবে। মানে তাপহারী বলতে কি? বিক্রিয়কগুলা তাপ শোষণ করে উৎপাদ তৈরি করবে, আর তাপ উৎপাদী মানে বিক্রিয়ক দুটো বিক্রিয়া করে উৎপাদের সাথে তাপ তৈরি করবে। এটার ক্ষেত্রে দেখো, মনে রাখবা, যারা লা-শাতিলিয়ান নীতি বোঝো না তারা খুবই মনোযোগ সহকারে দেখো। আমি শুধু তাপ উৎপাদের ক্ষেত্রে দেখাবো, তাপহারীর ক্ষেত্রে বিপরীত, একদম বিপরীত। হ্যাঁ, তাহলে ধরো এ প্লাস বি বিক্রিয়া করে C+D তৈরি করলো এবং তার সাথে 80 কিলোজুল তাপ তৈরি করলো। কত? 80 কিলোজুল। এখন তোমরা বলো তো, এই 80টা তো ফিক্সড, তাই না? অবশ্যই লা-শাতিলিয়ান নীতির ক্ষেত্রে এই যে উভমুখী বিক্রিয়া হতে হবে। ঠিক আছে? তাহলে এই 80 কিলো যেটা, এই 80 কিলো জুল তাপমাত্রাটা ফিক্সড, মানে ওটা 80ই থাকতে হবে। তাহলে বিক্রিয়াটা সাম্য অবস্থায় থাকবে। সাম্য অবস্থায় মানে কি? যে স্পিডে মানে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, ঠিক সেম স্পিডে উৎপাদ থেকে বিক্রিয়কও তৈরি হবে। 80টা ফিক্সড। ধরো কোনো কারণে এই 80কে যদি আমরা 100 বানাই, কত বানালাম? 100 বানালাম। 80কে 100 বানালাম। এখন তোমরা বলো, বিক্রিয়াটা এই দিকে যাইতে যেহেতু তাপ উৎপন্ন হয়, তাপ কি হয়? তাপ উৎপন্ন হয়। বিক্রিয়ক থেকে উৎপাদে যাইতে যেহেতু তাপ উৎপন্ন হয়, তার মানে উৎপাদ থেকে বিক্রিয়কে আসতে কি হবে? তার বিপরীত, তাপ কি হবে? শোষণ হবে। এখন তোমরা দেখো, এখানে 80 থেকে 100 করছি,
তার মানে কি 80-র বেশি করছি, বাট আমাদের ফিক্সড মানটা কত 80, তার মানে 100-কে 80-তে নিয়ে আসতে হবে। আর 100-কে 80-তে নিয়ে আসতে গেলে তাপ কি করতে হবে, কমাইতে হবে। আর এখানে তাপ কমানোর জন্য আমরা যদি সামনের দিকে যাই, তাপ কমানোর জন্য যদি সামনের দিকে যাই, তাহলে তাপ কমবে না আরো বাড়বে? অবশ্যই কি হবে, বাড়বে, কারণ সামনের দিকে গেলে তাপ উৎপন্ন হচ্ছে। বাট যদি পিছনের দিকে যাই, যদি পিছনের দিকে যাই, তাহলে তাপ মানে কি হচ্ছে, তাপটা শোষণ করতেছে, মানে কি তাপটা কমে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমালে বিক্রিয়া, দেখো এখানে যখন তাপ বাড়াচ্ছি তখন বিক্রিয়াটা কোন দিকে যাচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে বিক্রিয়ক, হ্যাঁ, এই পাশে হচ্ছে বিক্রিয়ক আর এই পাশে হচ্ছে উৎপাদ। তাহলে বিক্রিয়ক উৎপাদ, যখন বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যায় তখন সেটা কি সামনের দিকে যাচ্ছে, মানে কি এটা সম্মুখমুখী বিক্রিয়া। তাহলে যখন উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসবে তখন সেটা কি পশ্চাৎমুখী বিক্রিয়া। আচ্ছা, তাহলে এ প্লাস বি যখন মিলে সি প্লাস ডি এবং তার সাথে তাপ উৎপন্ন করলো, তখন সেটাকে আমরা কি বললাম, তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? আর এই তাপ উৎপাদী বিক্রিয়ায় যখন সম্মুখ দিকে চলে তখন তাপ উৎপন্ন হয়, আর যখন পশ্চাৎ দিকে চলে তখন তাপ শোষণ হয়। তাহলে যখন বিক্রিয়াতে আমরা তাপ দিচ্ছি, বাইরে থেকে তাপ দিচ্ছি, মানে 80-কে তাপ দিয়ে 100 করলাম, তখন কি হচ্ছে, বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাচ্ছে। তাহলে যদি এখানে 60 করি, 80-কে আমরা 60 করলাম, তাহলে কি তাপ আর তার উৎপন্ন করা লাগবে, আর উৎপন্ন করে কোন দিকে গেলে, সামনের দিকে গেলে। তাহলে কি হচ্ছে, তাহলে তখন বিক্রিয়াটা সম্মুখ দিকে যাচ্ছে। তাহলে তাপমাত্রা এখানে আমরা কি করলাম, কমালাম, তখন বিক্রিয়াটা কোন দিকে যাচ্ছে, সম্মুখ দিকে। তাহলে তাপমাত্রা কমালে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হয়। আর 2 নাম্বারটা তাহলে কি, তার মানে কি তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পশ্চাৎ দিকে মানে পিছনের দিকে মানে অগ্রসর হয়। এই যে তাপমাত্রা যখন বাড়াচ্ছি তখন কি বিক্রিয়া পিছনের দিকে এসে 80 করতেছে, যখন কমাচ্ছি তখন বিক্রিয়া সামনের দিকে গিয়ে সেটাকে 80 করতেছে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে স্টিম মানে ঠিক এর বিপরীত ঘটনা ঘটবে। কিরকম বিপরীত, তাপমাত্রা কমালে তাপ উৎপাদের ক্ষেত্রে সম্মুখে গেছে, তার মানে তাপহারীর ক্ষেত্রে পশ্চাতে যাবে। আর তাপমাত্রা বাড়ালে তাপ উৎপাদী যেহেতু পশ্চাতে গেছে, ওইটার ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে তাপ উৎপাদী সম্মুখ দিকে যাবে, সরি তাপ উৎপাদী বলছি, বিক্রিয়া সম্মুখ দিকে যাবে। এই জিনিসগুলো তোমরা খাতায় সুন্দর করে মার্ক করে মানে নোটবুক আকারে লিখে রাখবা, হ্যাঁ, যাতে তোমাদের সুবিধা হয়। এটা কি গেল, তাপমাত্রার প্রভাব। এরপরে কিসের প্রভাব আছে, এরপরে আছে চাপের প্রভাব। চাপের প্রভাবের ক্ষেত্রে 2টা শর্ত আছে। একটা হচ্ছে অবশ্যই বিক্রিয়ক ও উৎপাদকে গ্যাসীয় হতে হবে, আর বিক্রিয়ক ও উৎপাদের মোট মোল সংখ্যা একই হওয়া যাবে না। এই 2টা কন্ডিশন যে মানবে সেই কি করবে, সেই বিক্রিয়াটার উপরে লাসাতেলিয়ার নীতি অনুযায়ী চাপের প্রভাব থাকবে। দেখো সেটা যদি বলি কিরকম, সেটা যদি বলি নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস, হ্যাঁ, এখানে N2O2 গ্যাস মিলে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। অবশ্যই বিক্রিয়াগুলো সমতা করতে হবে, কারণ কি এখানে আমাদের মোট মোল সংখ্যা লাগবে, তাই না?
তাহলে দেখো তো, এখানে একটু দেখো ভাই, এখানে নাইট্রোজেন কয় মোল আছে? 1 মোল। অক্সিজেন কয় মোল আছে? 2 মোল। তাহলে টোটালে বিক্রিয়ক পাশে কয় মোল আছে? 3 মোল। আর এই পাশে নাইট্রোজেন ডাইঅক্সাইড কয় মোল আছে? 1 মোল। ভালো করে বুঝো, নাইট্রোজেন ডাইঅক্সাইড কয় মোল আছে? 1 মোল। তাহলে এখানে চাপ কোন পাশে বেশি আছে? বিক্রিয়ক পাশে বেশি আছে। আর কোন পাশে কম আছে? উৎপাদ পাশে কম আছে। এখানে দেখো, চাপ যেহেতু বিক্রিয়ক পাশে বেশি আছে, তাহলে এই পাশেই যদি আরো বেশি করতে চাই, তাহলে কি বেশি করা সম্ভব? সম্ভব নয়, কারণ এই পাশে কি আছে? বেশি আছে। তাহলে চাপ যেহেতু বিক্রিয়ক পাশে বেশি আছে, তাহলে বিক্রিয়াতে আরো চাপ দিলে বিক্রিয়কটা কোন দিকে যাবে? সম্মুখ দিকে যাবে। তাহলে এখানে তিনটা কন্ডিশন। কন্ডিশনগুলো কি কি? 1 নাম্বার, চাপ বলতে মোল সংখ্যা, বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হলে, বিক্রিয়কের যখন মোল সংখ্যা বেশি হচ্ছে তখন কোন দিকে যাচ্ছে? সম্মুখ দিকে। সম্মুখ দিকে যাবে। বিক্রিয়কের মোল সংখ্যা কম হলে, যেহেতু বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হচ্ছে জন্য সম্মুখ দিকে যাচ্ছে, তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা যখন কম হবে তখন কোন দিকে যাবে? পশ্চাৎ দিকে যাবে। বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান হলে ডট ডট দেই, এক্ষেত্রে কি হবে? কোনো চাপের প্রভাব নেই। তাহলে লিখেই দেই, চাপের প্রভাব নেই। এই তিনটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখবা। তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হলে সম্মুখ দিকে যাবে, বিক্রিয়কের মোল সংখ্যা কম হলে সেই ক্ষেত্রে যদি চাপ দেই, অবশ্যই কিন্তু এই কন্ডিশনগুলোতে চাপ দিতে হবে। তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা যদি বেশি হয়, সেই ক্ষেত্রে যদি আমরা আরো চাপ দেই বাইরে থেকে, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? সম্মুখ দিকে যাবে। যদি বিক্রিয়কের মোল সংখ্যা কম হয়, সেই ক্ষেত্রে যদি আমরা চাপ দেই, তাহলে কোন দিকে যাবে? পশ্চাৎ দিকে যাবে। বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা যদি সমান হয়, তাহলে সেখানে কোনো চাপের প্রভাব নেই। বুঝতে পারছো? যেমন দেখো, এখানে যদি বলি, ধরলাম যে a প্লাস 2b মিলে 2c প্লাস 2d তৈরি করছে, ঠিক আছে? সবগুলাই গ্যাসে আছে। তাহলে এখানে কয় মোল আছে? 1 প্লাস 2, 1 প্লাস 2, টোটালে 3 মোল। আর এখানে কত আছে? 2 প্লাস 2, টোটালে 4 মোল। তাহলে কোন পাশে মোল সংখ্যা বেশি? উৎপাদ পাশে। তাহলে এখানে যদি আমরা কি করি? চাপ দেই, তাহলে কি হবে? দেখো তো কোন কন্ডিশনের সাথে মিলে? বিক্রিয়কের মোল সংখ্যা কম, তার মানে 2 নম্বরের সাথে মিলে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি আরো চাপ দেই, বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে। আবার যদি এটার ক্ষেত্রে বলি, এটাতে উৎপাদের মোল সংখ্যা 1, বিক্রিয়কের 3, তার মানে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, এই ক্ষেত্রে চাপ দিলে সম্মুখ দিকে যাবে। আর যে ক্ষেত্রে মোল সংখ্যা সমান হবে, সেই ক্ষেত্রে কোনো চাপের প্রভাব থাকবে না। বুঝতে পারছো? তাহলে এখন আসো ঘনমাত্রা। ঘনমাত্রার ক্ষেত্রে মনে রাখবা, যে পাশের ঘনমাত্রা বেশি হবে বিক্রিয়া তার বিপরীত দিকে যাবে, অর্থাৎ যে পাশে ঘনমাত্রা কম হবে বিক্রিয়া সেই দিকে অগ্রসর হবে। তাহলে লিখেই দেই, যে পাশে ঘনমাত্রা কম হবে বিক্রিয়া সেই দিকে অগ্রসর হবে। তাহলে ধরো এখানে এ বিক্রিয়া করে বি তৈরি করছে, ধরলাম এর এও হচ্ছে 1 মোল আছে, বিও
1 মোল আছে। তাহলে আমরা এর ঘনমাত্রা বাড়ে একে 2 মোল করে দিলাম। তাহলে একে যদি 2 মোল করি তাহলে আমাদের এখানে এ হয়ে গেল 2 মোল আর বি আছে কত 1 মোল। তাহলে এখানে ঘনমাত্রা কার কম আছে, মানে মোল বলতে মোলার, এর ঘনমাত্রা 2 মোলার হইলো, বির ঘনমাত্রা 1 মোলার হইলো, তাই না? তাহলে ঘনমাত্রা কম হইলো কার, বির, তার মানে বিক্রিয়াটা এ থেকে বির দিকে যাবে। আবার যদি আমরা বির ঘনমাত্রাটা বাড়ে 2 মোলার করে দেই আর এর 1ই থাকে, তাহলে ঘনমাত্রা বাড়লো কার, বির ঘনমাত্রা বাড়লো, মানে কি উৎপাদের ঘনমাত্রা বাড়লো, সেই ক্ষেত্রে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে। আশা করি ঘনমাত্রার প্রভাব বুঝতে পারছো। এখানে একটু পেঁয়াজ লাগে তাপের প্রভাব নেই, কারণ তাপের প্রভাব তাপ হারি তাপ উৎপাদী 2 কন্ডিশনে করতে হয়, এই জন্য ওটাতে একটু পেঁয়াজ লাগে। আরেকটা কথা মনে রাখবা, ডেল এইচ বলে একটা জিনিস আছে, যে জিনিসটা আমাদের তাপ বোঝায়। ডেল এইচ যদি নেগেটিভ হয়, ডেল এইচ যদি নেগেটিভ হয় তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া, ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয় তাহলে সেই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া, আর ডেল এইচ যদি পজিটিভ হয় তাহলে তাপহারী বিক্রিয়া। বুঝতে পারছো? এই দুইটা জিনিস একটু হচ্ছে তাপের প্রভাবের ওই সাইডে লিখে রাখবা, যে ডেল এইচ যদি নেগেটিভ হয় তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া, ডেল এইচ যদি পজিটিভ হয় তাহলে তাপহারী বিক্রিয়া। প্রথমে এই জিনিসগুলো পড়াইতে আমার অনেক সময় লাগতেছে, বাট দেখবা সিকিউ সলভ করতে গেলে সব এগুলা থেকেই। ক্লাস কি রেকর্ড হচ্ছে? আজকেও কি চার্জ শেষ হয়েছে না রেকর্ড হচ্ছে এখনো? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। দেখো ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারে বলছে 1 নং বিক্রিয়ায় লা-শাতিলিয়ার নীতি প্রয়োগ ব্যাখ্যা করো। আচ্ছা, লা-শাতিলিয়ার নীতি প্রয়োগ ব্যাখ্যা, ইলেকট্রনের স্থানান্তর, জারণ বিজারণ, যুগপৎ ক্রিয়া, এই জিনিসগুলো নিয়ে এই চ্যাপ্টারের কোশ্চেন বেশি। হ্যাঁ, তো দেখো লা-শাতিলিয়ার নীতি যে ব্যাখ্যাটা তোমাদেরকে বেসিক যখন পড়ালাম একটু আগেই, তখন সুন্দর মতো লা-শাতিলিয়ার নীতির সবগুলো প্রভাব লিখে দিছি। এখন জাস্ট 1 নাম্বার বিক্রিয়াটা, যে বিক্রিয়াটা দেওয়া আছে দেখো, এই বিক্রিয়াটাতে আমাদেরকে প্রথমেই ধরতে হবে বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপহারী। এখানে বলছে লা-শাতিলিয়ার নীতি, তার মানে এখানে তাপ, চাপ, ঘনমাত্রা সবগুলাই দেখতে হবে। হ্যাঁ, তাপ, চাপ, ঘনমাত্রা সবগুলাই দেখতে হবে। আমি একটু আগেই সুন্দর মতো পুরো লা-শাতিলিয়ার নীতি পড়াইলাম না, জাস্ট বিক্রিয়াগুলো ধরবা আর লা-শাতিলিয়ার নীতিগুলো ব্যাখ্যা করবা। দেখো যেহেতু ডেল এইচ দেওয়া আছে, ডেল এইচ দেওয়া থাকলে আমরা কি জানি, ডেল এইচ নেগেটিভ হইলে বিক্রিয়াটা তাপ উৎপাদী হয়। তাপের প্রভাবের ক্ষেত্রে দুইটা কন্ডিশন থাকে, তাপহারী আর তাপ উৎপাদী, তাই না? তাহলে ডেল এইচ যেহেতু নেগেটিভ, বিক্রিয়াটা অবশ্যই কি তাপ উৎপাদী। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি কন্ডিশন লিখে দিছে, তাপের পরিবর্তন একটু আগেই লিখে দিছি, সুন্দর মতো এটা লিখবা, তাহলে ক্লিয়ার। চাপের প্রভাবের ক্ষেত্রে দুইটা কন্ডিশন বলছি, দুইটা কন্ডিশন কি, সবগুলা হচ্ছে পদার্থ কিসে থাকতে হবে, গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, এবং উভয় পাশে যে মোট মোলের সংখ্যা সেটা কি থাকতে হবে, পরিবর্তন থাকতে হবে। এই কন্ডিশনেও এখানেও তাই আছে। তার মানে এখানে চাপের প্রভাব অবস্থার ঘনমাত্রা কি, যে বৈশিষ্ট্যগুলো লিখেছি, ঘনমাত্রা সব বিক্রিয়ার ক্ষেত্রেই একই, ঘনমাত্রা একটাই যদি মুখস্থ করো, ওই একটাই সবটাতে কপি পেস্ট করতে পারবো। বুঝতে পারছো? তাহলে ঘ নাম্বারটা আশা করি তোমরা সবাই পারবা। এরপরে আসো পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলছে জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন উৎপন্ন করে। এই কোশ্চেনটাতে 3 নাম্বার, 3-এর ঘ নাম্বার যে বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া তোমরা একটু কমেন্টে জানাবা। হ্যাঁ, এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া বলছে, উৎপাদ যৌগটিতে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো। একটু আগে কেন্দ্রীয় মৌলের জারণ মান নির্ণয় শিখাইলাম না, ঠিক সেই রকমই জিঙ্ক সালফেট। তাহলে এখানে বলছে কার, সালফারের। তাহলে আমরা বলছি কি, সরি তো গ নাম্বার, ঘ লিখছি কেন, আমরা বলছি কি যার মান জারণ মান বের করবো তাকে কি এক্স ধরবো, আর বাকি দুইটার আমাদের জারণ মান জানা থাকতে হবে। এই যে আমাদের বইয়ে যে ছকগুলো দেওয়া আছে, ছকগুলো যারা মুখস্থ করবো তারা এগুলা পারবা। জিঙ্কের কত, জিঙ্কের জারণ মান জানি +2, অক্সিজেনের কত -2। এখানে পুরা মৌলের উপরে কোনো চার্জ না থাকলে আমরা টোটাল মৌলের জারণ মানটা 0 জানি, তাই না? তাহলে এখন লেখো +2 + x প্লাস অক্সিজেনের জারণ মান কত -2, আছে কয়টা, 4টা। সমগ্র যৌগের জারণ মান কত, 0। তাহলে +2
প্লাস এক্স প্লাস এক্স, এরপরে দেখো 4 দুগুণে 8, প্লাসটা নিয়ে আসলাম, 4 দুগুণে 8, বাট 8-এর আগে কি আসবে, এ মাইনাসটা আসবে, ইকুয়াল 0। তারপরে প্লাস 2 প্লাস এক্স প্লাস মাইনাস এ মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে এক্স প্লাস 2 আর মাইনাস 8 এর দুইটা ক্যালকুলেশন করলে কি হয়, মাইনাস 6 ইকুয়াল 0। অতএব এক্স ইকুয়াল প্লাস 6। তাহলে এখানে সালফারের জারণ মান কত, সালফারের জারণ মান প্লাস 6। এভাবে ক্যালকুলেশন করেই দেখাইতে হবে। হ্যাঁ, এরপরে বলছে উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপদ ঘটে বিশ্লেষণ করো। ঘ নাম্বার, জারণ বিজারণ যুগপদ, খুব ভালো করে মনোযোগ দিবা, মানে এখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটছে কিনা এই জিনিসটা বলছে। জারণ বিজারণ যুগপদ, ইলেকট্রন স্থানান্তর, জারণ বিজারণ ঘটে কিনা এই জিনিসগুলো বললেই আমরা জারণ বিজারণটা দেখাবো। ঠিক আছে, তাহলে বলছে কি দেখো, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জিঙ্ক সালফেট আর কি হাইড্রোজেন তৈরি করছে। এখানে জিঙ্কের জারণ মান কত, 0, এখানে হাইড্রোজেনের কত, +1, সালফারের কত, আচ্ছা সালফারের না দেখে আমরা ডাইরেক্ট পুরো সালফেটের দেখব। হ্যাঁ, পুরো সালফেটের জারণ মান কত, -2, জিঙ্কের কত, +2, সালফেটের কত, -2, আর এখানে সামগ্রিক কোনো নাই মানে কি 0। তাহলে এখানে দেখো মাঝখানে প্লাস না তবে এরো, এখানে দেখো জিঙ্ক 0 থেকে কি হয়েছে, +2 হয়েছে। তাহলে 0 থেকে +2 কোন চার্জটা বাড়ছে, পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ বললে আমরা কি জানি, ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এটা কোন ছন্দের সাথে মিলে, জারণ মানেই সারণ। তার মানে এখানে যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে, এখানে কোন বিক্রিয়া ঘটছে, এখানে জারণ বিক্রিয়া ঘটছে। আর যে জারণ বিক্রিয়া ঘটায় তাকে আমরা কি বলি, বিজারক বলি, তাই না। এরপরে দেখো হাইড্রোজেনটা কি হয়েছে, +1 থেকে 0 হয়েছে, সালফেট -2 -2 আছে, মানে সালফেটের কোনো চেঞ্জ হয়নি। তাহলে হাইড্রোজেনের +1 থেকে 0 যেহেতু হয়েছে, তার মানে কি পজিটিভ চার্জ কমে গেছে। একটু আগেই বলছি পজিটিভ চার্জ কমলে কি হয়, ইলেকট্রন গ্রহণ করে। তার মানে যে ইলেকট্রন গ্রহণ করে সে কোন ধরনের বিক্রিয়া সংঘটিত করে বলছি, বিজারণ। কোন ধরনের বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। আর যে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে তাকে আমরা কি বলি, জারক বলি, তাই না। তার মানে আমরা দেখতেছি এখানে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটেছে। তাহলে একই সাথে ঘটাকে আমরা কি বলি, যুগপদ ক্রিয়া বলি, তাই না। তাহলে এই বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপদ ঘটেছে। ঠিক আছে, এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরেরটাতে আসো, এই চ্যাপ্টার খুবই একটা মজার চ্যাপ্টার আসলে, বুঝছো, এই চ্যাপ্টার বুঝলে খুবই মজার। পরের কোশ্চেন, দুইটা বিক্রিয়া দেওয়া আছে 1 এবং 2, বিক্রিয়াগুলা তোমরা দেখো। বলছে 2 নং বিক্রিয়া কোনটি জারক এবং কোনটি বিজারক চিহ্নিত করো। 4 নাম্বারটা, তাই না, 4-এর গ নাম্বার। 2 নং বিক্রিয়া কি, 2 সোডিয়াম প্লাস Cl2 বিক্রিয়া করে 2 সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা এখানে দেখো, আচ্ছা তীর চিহ্ন, এখানে সোডিয়াম কত 0, ক্লোরিন কত 0, এখানে কত হয়েছে +1, এখানে -1। তাহলে সোডিয়াম 0 থেকে +1 হয়েছে, 0 থেকে +1 হয়েছে মানে কি, এখানে সে ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে কোন ছন্দের সাথে মিলে, ইলেকট্রন ত্যাগ করলে জারণ মানে সারণ, তাই না, ছেড়ে দিছে। তার মানে কি এখানে সোডিয়ামটা জারণ বিক্রিয়া করছে, আর যে জারণ বিক্রিয়া করে তাকে কি বলি আমরা, বিজারক। আর ক্লোরিনের দেখো 0 থেকে -1 হয়েছে মানে কি ইলেকট্রন গ্রহণ করছে, যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা কি বলি, জারক। তাহলে সোডিয়াম বিজারক, ক্লোরিন জারক। এখানে এই গ নম্বরে এটাই আমরা দেখতেছি, তাই না। ঘ নম্বরে দেখো 1 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ একই সাথে সংঘটিত হয় কি, 1 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ একই সাথে সংঘটিত হয় কি। আমি বিক্রিয়াটা জাস্ট লিখে দিচ্ছি, তোমরা এটা বাড়ির কাজ করবা, কারণ জারণ বিজারণ করাইছি। এখানেও দেখো বিজারক কি করছে, বিজারক জারণ বিক্রিয়া করে, এটাই দেখাই দিলাম আরেকটা। আর জারক কি বিক্রিয়া করে, বিজারণ বিক্রিয়া করে। তার মানে জারণ বিজারণ অনেক দেখাইলাম, তাই না। একই জিনিস বারবার দেখালে তোমাদেরও বিরক্ত লাগবে। দেখো এখানে আয়রন +2, ক্লোরিন -1, কারণ আমরা কি জানি একটা যোজনে অন্যটা নিচে লেখা হয়, তাই না। ক্লোরিনের -1 জানি, তাহলে এখানে কি +4, ক্লোরিনের -1 জানি, এখানে তাহলে কি +3, ক্লোরিনের আমরা কি -1 জানি, তাহলে এখানে কি +2। তাহলে এখানে দেখো আয়রন +2 থেকে 3 হয়েছে,
তাহলে পজিটিভ চার্জ বাড়ছে, পজিটিভ চার্জ বাড়লে কি হয়, জারণ বিক্রিয়া করে, কারণ কি ইলেকট্রন সে ত্যাগ করছে। তার মানে আয়রনটা কি জারণ বিক্রিয়া করবে, এই আয়রনটা জারণ বিক্রিয়া করবে। যে জারণ বিক্রিয়া করে তাকে আমরা কি বলি, বিজারক। আর এই যে স্টেনাম যেটা দেখতেছো এটা কি +4 থেকে +2 হয়েছে, মানে এটা কি বিজারণ বিক্রিয়া করছে। যে বিজারণ বিক্রিয়া করে তাকে আমরা কি বলি, জারক। আশা করি জারণ বিজারণ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এখন দেখো জারণ বিজারণ যেটাই আসবে সেটাই তোমাদের বাড়ির কাজ। আর এই চ্যাপ্টার জারণ বিজারণ এবং লাসাতিলের নীতিতেই ভরপুর। পরের কোশ্চেন 5 নাম্বার, 3টা বিক্রিয়া দেওয়া আছে, বলছে উদ্দীপকের কোনটি কি ধরনের বিক্রিয়া বিশ্লেষণ করো। এখানে একটু কথা বলি, 2 নম্বরে যে বিক্রিয়াটা দেওয়া আছে এই বিক্রিয়াটা ভুল আছে, হ্যাঁ। সো আমরা 2 নম্বর বিক্রিয়া নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো 3 নম্বর, মানে 1 আর 3 নম্বর নিয়ে। 1 নম্বর বিক্রিয়াটা কি দেখো, N2O4, এখান থেকে মেইনলি তৈরি হয় NO2 প্লাস NO2, এই দুইটাকে একত্রে যোগ করে ওখানে কি লেখা আছে, মানে N2, এটা হচ্ছে সমান, মানে আমরা যখন সমতা করব তখন এই বিক্রিয়াটা আসলে 2NO2 হয়, বুঝছো। তাহলে 2NO2 কে আমরা কি 2NO2 কে NO2 প্লাস NO2 লিখতেই পারি, মানে দুইটা যোগ করলে কি 2NO2। তাহলে এখানে দেখো তো একটা থেকে ভেঙে কয়টা হয়েছে, 2টা হয়েছে। তাহলে যেহেতু একটা থেকে ভেঙে 2টা হয়েছে মানে কি এটার বিভাজন ঘটছে, তাই না। যেহেতু বিভাজন ঘটছে, আর যে বিক্রিয়া বিভাজন ঘটে তাকে আমরা কি বলি, বিয়োজন বিক্রিয়া বলি। তাহলে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া। 3 নাম্বারটার ক্ষেত্রে দেখো, এটা 1 নাম্বার বলছি, 2 নাম্বারটা নিয়ে আমরা কথা বলবো না, 2 নাম্বারটা একটু ভুল আছে, তাই না। 2 নাম্বারটা তাপমাত্রা বৃদ্ধি করলে উপরের প্রত্যেক ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটে। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি করলে মানে লাসাতিলের নীতি তাপের প্রভাবটা চাইছে। দেখো বিক্রিয়াগুলোকে আমরা দেখতেছি ডেল এইচ এর মান পজিটিভ। আচ্ছা, ডেল এইচ যদি পজিটিভ হয় তাহলে আমরা সেটা কি জানি, তাপহারী বিক্রিয়া। এখন তোমাদেরকে লাসাতিলের নীতি যখন পড়াইলাম সেখানে আমি দেখালাম তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের পরিবর্তন করলে কি কি হয়, আর তাপহারীর ক্ষেত্রে বললাম তাপহারীটা তাপ উৎপাদীর বিপরীত, তাই না। মানে যেটাতে তাপহারীতে যেটা ঘটবে তাপ উৎপাদীতে তার বিপরীত ঘটবে। তাহলে ঠিক ওই কথাগুলোর বিপরীত কথা এখানে তোমরা লিখে দিবা, তাহলে এটা কমপ্লিট। তার মানে এটাও তোমরা করে নিতে পারবা। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনে বলছে আমিরুল ইসলাম A প্লাস বি বিক্রিয়া করে C প্লাস ডি বিক্রিয়াটি পরীক্ষা করে নিচের চিত্রটি আঁকে। বিক্রিয়ার A ও B এর ঘনমাত্রা ও বিক্রিয়ার তাপমাত্রা পরিবর্তন করে দেখে যে বিক্রিয়ার কিছুটা পরিবর্তন হয়। আচ্ছা, আমিরুল ইসলামের পরীক্ষায় ঘনমাত্রার প্রভাব লেখো। দেখো এখানে যে গ্রাফটা আছে এটা হচ্ছে উৎপাদের গ্রাফ আর এটা হচ্ছে বিক্রিয়কের গ্রাফ। কেমন, বিক্রিয়কের গ্রাফ। তাহলে এখানে হচ্ছে A প্লাস বি, এখানে হচ্ছে C প্লাস ডি। তাহলে A প্লাস বি বিক্রিয়া করতে করতে C প্লাস ডির তৈরি এমন একটা কন্ডিশনে আসছে যেখানে আসার পরে বিক্রিয়াগুলো কি হয়েছে, বিক্রিয়া করে এই যে A প্লাস বি বিক্রিয়া করে হচ্ছে C প্লাস ডি যেই মানে গতিতে তৈরি করতেছে ওই গতিতেই C প্লাস ডি থেকেও A প্লাস বি তৈরি হচ্ছে। মানে আলটিমেটলি বিক্রিয়াটা কোন অবস্থায় পৌঁছে গেছে, সাম্য অবস্থায় পৌঁছে গেছে। এখন সাম্য অবস্থায় ঘনমাত্রার প্রভাব কি, যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ায় তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, আর যদি উৎপাদের ঘনমাত্রা বাড়ায় বিক্রিয়কটা পশ্চাৎ দিকে আসবে বা বিক্রিয়াটা পশ্চাৎ দিকে আসবে। তাহলে এই ঘনমাত্রার প্রভাবটা তোমরা অবশ্যই পারবা। আচ্ছা, বলছে 300 মিনিটে আমিরুল ইসলামের পরীক্ষাটি বন্ধ হয়ে গেছে, কথাটির সত্যতা যাচাই করো। আচ্ছা দেখো, বিক্রিয়া যখন শুরু হয় তখন আমরা বিক্রিয়ক নিয়ে শুরু করি, তখন কিন্তু ওই মুহূর্তে উৎপাদ থাকে না, তাই না। দেখো এখানে যখন বিক্রিয়াটা শুরু করছি তখন শুধু বিক্রিয়ক আছে, উৎপাদ এখানে কত 0, আর এখানে ধরো যে 100, ঠিক আছে। তাহলে উৎপাদ 0 বিক্রিয়ক 100, বাট যখন 50-এ আসলো তখন দেখতেছি বিক্রিয়ক এবং উৎপাদ সমান হারে তৈরি হচ্ছে, আর যে 300টা আছে এটা কি সাম্য অবস্থাতেই আছে। এখন সাম্য অবস্থায় যদি আমরা কোনো বিক্রিয়াকে বাহ্যিকভাবে দেখি বা চোখ দিয়ে দেখি তখন মনে হয় বিক্রিয়াটা ওখানে শেষ হয়ে গেছে, বাট রাসায়নিকভাবে বিক্রিয়াটা শেষ হয় না। কেন শেষ হয় না, কারণ
বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরির হার এবং উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরির হার এই মোমেন্টে সেম থাকে, যার কারণে যেই গতিতে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় সেম গতিতে উৎপাদ থেকেও বিক্রিয়ক তৈরি হয়, ফলে বিক্রিয়াটার একটা সাম্যাবস্থা বিরাজ করে। বুঝতে পারছো? আর এই সাম্যাবস্থার জন্য বিক্রিয়াটাকে স্থির মনে হয়। তার মানে আমিরুল ইসলামের পরীক্ষা বন্ধ হয়ে গেছে এই কথাটি বাহ্যিকভাবে যদি বলি আমরা তাহলে সঠিক, বাট রাসায়নিকভাবে কথাটি ভুল, কারণ রাসায়নিকভাবে বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছে গেছে। বুঝতে পারছো? পরের কোশ্চেনে আসো। দেখো পরের কোশ্চেন কি বলছে, বিক্রিয়া দেওয়া আছে দুইটা, বলছে 1 নং বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, আবার 1 নং বিক্রিয়া, তাই না? জারণ বিজারণ বলছে, আমি আর জারণ বিজারণ করাবো না, বাড়ির কাজ। সাম্যাবস্থায় 2 নং বিক্রিয়ার উপর তাপ ও চাপের প্রভাব কিরূপ হয়? আরে বাবা, তাপ চাপ লাসাতেলের নীতি, বাড়ির কাজ। তার মানে 4 নম্বর পুরোটাই হোমওয়ার্ক। সরি 4 নম্বর বলতেছি, এটা কয় নাম্বার? 7 নম্বর, পুরোটাই হোমওয়ার্ক। লোহা এবং অ্যালুমিনিয়ামকে দীর্ঘদিন বায়ুতে মুক্ত অবস্থায় রেখে দিলে লোহা ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু অ্যালুমিনিয়াম ক্ষয়প্রাপ্ত হয় না, তাই না? বলছে অ্যালুমিনিয়ামের সাথে উদ্দীপকে উল্লেখিত ঘটনা দুইটি ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, ঘটনা দুইটি যদি ব্যাখ্যা করি, 8 নাম্বার, একটু 8-এর গ নাম্বার কি কি আছে? লোহা এবং অ্যালুমিনিয়াম। এই যে লোহাটা, এই লোহাটা বায়ুর জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে, বুঝছো? বিক্রিয়া করে মরিচা সৃষ্টি করে। কি সৃষ্টি করে? মরিচা সৃষ্টি করে। এই লোহাটা বায়ুর জলীয় বাষ্পের সাথে, জলীয় বাষ্প তো এক প্রকার পানি, এই পানি, এই জন্য এখানে পানির সংকেত ব্যবহার করেছে, বুঝছো? এই লোহাটা বায়ুর জলীয় বাষ্পের সাথে মানে বিক্রিয়া করে মরিচা সৃষ্টি করে। আর মরিচা এক ধরনের কি পদার্থ? ভঙ্গুর ক্ষয়কারক পদার্থ, যার কারণে এই লোহাকে আমরা বায়ুতে মুক্ত অবস্থায় রাখলে বায়ুর জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে মরিচা সৃষ্টির মাধ্যমে লোহার কি করে? ক্ষয় করে। বাট অ্যালুমিনিয়ামটা বায়ুর জলীয় বাষ্পের সাথে তো বিক্রিয়া করে না, বরং সে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড নামের একটা প্রলেপ তৈরি করে। এটা, এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা অ্যালুমিনিয়ামের ওপরে প্রলেপ করে অ্যালুমিনিয়ামের ক্ষয় করে না, বরং অ্যালুমিনিয়ামকে আরো প্রোটেকশন দেয়, মানে অ্যালুমিনিয়ামকে আরো সুরক্ষিত রাখে, যার কারণে বাতাসে বেশি দিন লোহা খোলা রাখলে লোহা ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু সিলভার বা অ্যালুমিনিয়াম রাখলে অ্যালুমিনিয়াম ক্ষয়প্রাপ্ত হয় না। বুঝতে পারছো? এটা গেল গ নাম্বার। এখন দেখো ঘ নাম্বার যদি এখানে একটু লিখে দেই, বলছে কি অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়াটি একই সাথে সংযোজন ও দহন বিক্রিয়া উক্তিটি যথার্থ যাচাই করো। আচ্ছা দেখো ঘ নাম্বারটা এই বিক্রিয়া থেকে আমাদের বলতে বলছে, এখানে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন এই দুইটা একত্রিত হয়ে একটা তৈরি করছে না? সংযোজন বিক্রিয়ার শর্ত কি ছিল? দুইটা একত্রিত হয়ে একটা হবে, এটাই তো সংযোজন, মানে কি যোগ হবে। এখানে তাই ঘটছে। এটা আবার সংযোজন বিক্রিয়ার একটা স্পেশাল এক ছিল, প্রকার ছিল কি সংশ্লেষণ বিক্রিয়া। সেটাতে কি হয়? দুইটা মৌলিক পদার্থ একত্রিত হয়ে একটি যৌগিক পদার্থ গঠন করে। এখানে অ্যালুমিনিয়াম একটি মৌলিক পদার্থ, অক্সিজেন একটি মৌলিক পদার্থ, তার মানে দুইটা একত্রিত হয়ে একটা যৌগিক পদার্থ গঠন করছে। তার মানে এটা একই সাথে সংযোজন এবং সংশ্লেষণ দুইটাই। আবার বলছে যে এটা দহন বিক্রিয়া, সংযোজন এবং দহন দুইটাই। তাহলে আমরা দহন বিক্রিয়ার সংজ্ঞাতে কি দেখলাম? যদি কোনো যৌগ বা মৌল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? দহন বিক্রিয়া। এখানে আমরা কি দেখতেছি? অ্যালুমিনিয়াম মৌলটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, তার মানে এটা একটা কি দহন বিক্রিয়াও। তার মানে এটা একই সাথে সংযোজন, সংশ্লেষণ এবং দহন বিক্রিয়া। বুঝতে পারছো? এই কথাগুলো সুন্দর করে লিখে দিবা। এই চ্যাপ্টারের সিকিউ খুবই সহজ, যে জারণ বিজারণ, লাসাতেলিয়ান নীতি এবং মানে হচ্ছে বিভিন্ন রকমের এই যে বিক্রিয়া কয়েকটা লিখে দিলাম, এই বিক্রিয়াগুলো জানবে তারা এই চ্যাপ্টারটা খুবই সহজেই পাবে। পরের কোশ্চেনে আসো, 9 নম্বর। 9 নম্বরে কি বলছে দেখো, বিক্রিয়াগুলো লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। 3টা বিক্রিয়া দেওয়া আছে, উদ্দীপকের 1 নং বিক্রিয়ার সদৃশ 3টি বিক্রিয়া লেখো। আচ্ছা 1 নং বিক্রিয়াটা আমরা আগে লিখি, ক্যালসিয়াম অক্সাইড প্লাস অক্সিজেন, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড মিলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করছে, তাই না? এটা কোন ধরনের বিক্রিয়া? দুইটা একত্রিত হয়ে একটা কি তৈরি করছে? যৌগ তৈরি করছে, তার মানে এটা একটা সংযোজন বিক্রিয়া। আচ্ছা সংযোজন বিক্রিয়া আমরা কি লিখতে পারি? H2 প্লাস O2 মিলে H2, N2 প্লাস O2 মিলে NO, আবার লিখতে পারি ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড। তিনটাই কি ধরনের বিক্রিয়া?
সংযোজন বিক্রিয়া। তার মানে আমাদের গ নাম্বারটা শেষ। ঘ নাম্বারটা কি বলছে দেখো, সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। এই জিনিসটার ব্যাখ্যা আমি শুরুতেও তোমাদের দিছি, আবারও এখানেও দিচ্ছি। দেখো এখানে যে কয়টা বিক্রিয়া লিখছি সবই সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ার শর্ত কি, যে কোনো দুইটা যৌগ বা মৌল একত্রিত হয়ে একটি যৌগ হইতে হবে। বাট সংশ্লেষণের শর্ত কি, বিক্রিয়াটাকে প্রথমে সংযোজন হইতে হবে, এর পাশাপাশি সংযোজনের ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ যে দুইটা থাকবে দুইটাকে অবশ্যই কি হতে হবে, মৌলিক পদার্থ হতে হবে, কোনো যৌগিক পদার্থ হওয়া যাবে না। এখানে দেখো এখানে এই তিনটা কি সংযোজন বিক্রিয়া, তার সাথে কি যেহেতু মৌলিক পদার্থগুলো বিক্রিয়া করছে তার মানে এটা কি সংশ্লেষণ বিক্রিয়াও। বাট এটা সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ নয়, কারণ এখানে দুইটা মৌলিক পদার্থ নেই। তার মানে এখানে আমরা বলতেই পারি যে সকল সংযোজন বিক্রিয়াই সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, বাট সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। বুঝতে পারছো? তার মানে 9 নাম্বারটাও তোমাদের আশা করি কমপ্লিট। 10 নাম্বারটা দেখো, দুইটা বিক্রিয়া দেওয়া আছে, তোমরা একটু আমাকে জানাবা বিক্রিয়া দুইটা কি ধরনের বিক্রিয়া। ওই যে বিভিন্ন রকম বিক্রিয়া দেখাইছি না, ওর মধ্যে কি রকমের বিক্রিয়া বলছে, উদ্দীপকের বিক্রিয়া দুইটির বিপরীত বিক্রিয়া সম্ভব কিনা। বিপরীত বিক্রিয়া মানে বুঝাইছে যে এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া। এখানে সম্মুখটা দেখাইছে, বাট পশ্চাৎমুখী বিক্রিয়াটা সম্ভব কিনা। জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস কপার তৈরি করছে। আর 2 নম্বর বিক্রিয়াতে আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে আয়রন সালফেট প্লাস হাইড্রোজেন তৈরি করছে, তাই না? তার মানে দুইটাতেই তো সম্মুখমুখী বিক্রিয়া কি বলাই আছে যে হচ্ছে, তাই না? এখন দেখো এটা কোন ধরনের বিক্রিয়া ঘটছে বলো তো, প্রতিস্থাপন বিক্রিয়া না? আর প্রতিস্থাপন বিক্রিয়াতে কি ঘটে, অধিক সক্রিয় মৌলটা কম সক্রিয় মৌলকে সেখান থেকে সরে দিয়ে নিজে সেই জায়গা দখল করে। তার মানে এখানে কপারটা জিঙ্কের চেয়ে কম সক্রিয় জন্য জিঙ্ক কপারকে তুলে দিছে, তাই না? যার কারণে জিঙ্কটা সরে গেছে এবং এই কপারের জায়গায় কি হয়েছে, জিঙ্ক বসে গেছে, গিয়ে জিঙ্ক সালফেট তৈরি করছে। এখন বলো এই জিঙ্ককে যদি সালফেটের কাছ থেকে প্রতিস্থাপিত করতে চাই বা সরে দিতে চাই, তাহলে কি জিঙ্কের চেয়েও বেশি সক্রিয় মৌল দরকার না? এখানে অবশ্যই কি জিঙ্কের চেয়েও বেশি সক্রিয় মৌল দরকার। বাট কপারটা কি জিঙ্কের চেয়ে কম সক্রিয়, কপার জিঙ্কের চেয়ে কম সক্রিয় জন্যই তো এখানে জিঙ্ক কপারকে তুলে দিছে। তার মানে এই জিঙ্কের কপারের দ্বারা জিঙ্ককে প্রতিস্থাপন করা সম্ভব নয়, তার মানে এটার বিপরীত বিক্রিয়া সম্ভব নয়। বুঝতে পারছো? আবার এটার ক্ষেত্রে দেখো আয়রনটা বেশি সক্রিয় জন্য হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিছে। তাহলে আয়রনকে প্রতিস্থাপিত করার জন্য আয়রনের চেয়ে বেশি শক্তিশালী লাগবে, বাট হাইড্রোজেন আয়রনের চেয়ে বেশি শক্তিশালী নয়, তার মানে এটারও বিপরীত বিক্রিয়া সম্ভব নয়। তাহলে মানে উদ্দীপকের দুইটির বিক্রিয়া দুইটির বিপরীত বিক্রিয়া সম্ভব নয়। ঘ নাম্বারটা কি বলছে, এটা গ, হ্যাঁ। ঘ নাম্বারটা কি বলছে, 1 ও 2 নং বিক্রিয়াতে জারণ বিজারণ একই সাথে ঘটেছে বিশ্লেষণ করো। জারণ বিজারণ আর করাবো না, এটা হোমওয়ার্ক। তার মানে এটা কত গেল, 10 গেল। ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা এটা শেষ। 11 নম্বর বলছে দুইটা বিক্রিয়া উদ্দীপকে বলা আছে, বলছে উদ্দীপকের কোন বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটেনি ব্যাখ্যা করো। আচ্ছা কোনটাতে ঘটেনি সেটা একটু আমরা যদি লিখি, দেখো প্রথমটা দিয়ে শুরু করি। সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে HCl সোডিয়াম ক্লোরাইড H2 তৈরি করছে। এখানে সোডিয়ামের কত +1, হাইড্রোজেনের কত -1। হাইড্রোজেনের +1, ক্লোরিনের -1, সোডিয়ামের +1, ক্লোরিনের -1, হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2। এখানেও আছে অক্সিজেনের -2। এখানে হাইড্রোজেনের তো +1 কি বললাম, সোডিয়ামের +1, অক্সিজেনের -2, হাইড্রোজেনের +1। এখানে দেখো সোডিয়ামের +1 এর পাশেও +1, অক্সিজেনের -2 এর পাশেও -2, হাইড্রোজেনের +1 এর পাশেও +1, ক্লোরিনের -1 এর পাশেও -1। তার মানে এই বিক্রিয়াতে কোনো ইলেকট্রনের আদান প্রদান ঘটেনি, মানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটেনি। বুঝতে পারছো? এরপরে উদ্দীপকের একটি বিক্রিয়া ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে ব্যাখ্যা করো। ঘ নাম্বার, ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে মানে কি,
জারণ বিজারণ ঘটেছে। আর আমরা এখানে দেখতেছি যেহেতু 1 নম্বরে ইলেকট্রন স্থানান্তর ঘটেনি, তার মানে কি 2 নম্বরে অবশ্যই ঘটবে। তার মানে 2 নম্বরে যে জারণ বিজারণ ঘটছে এটা তোমরা প্রমাণ করে দেখাবা। তার মানে কি ঘ নাম্বারটা হোমওয়ার্ক। দেখছো এই চ্যাপ্টার কত মজার চ্যাপ্টার, যারা বেসিকগুলো কমপ্লিট করবে তারা কত সহজে বুঝতে পারবা। দেখো 12 নম্বরটা দুইটা বিক্রিয়া দেওয়া আছে, বলা আছে 1 নং বিক্রিয়ার উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো। তাই চাপের প্রভাব ব্যাখ্যা লাসাতেলিয়ার নীতি যেটা, এই জিনিসগুলো আমি বলছি যে চাপের প্রভাবের দুইটা কন্ডিশন লাগে, সকল পদার্থকে কি হতে হয়, গ্যাসীয় হইতে হয়, আর তার সাথে কি হইতে হয়, উভয় পাশের মোল সংখ্যা একই থাকা যাবে না, তাহলে চাপের প্রভাব থাকবে। বাট প্রথম শর্তটাই তো মানেনি 1 নম্বর বিক্রিয়া। 1 নম্বর বিক্রিয়া সব পদার্থ কি গ্যাসীয় আছে? যেহেতু সব পদার্থ গ্যাসীয় নাই, তার মানে এর উপরে কোনো চাপের প্রভাবও নাই। এটা কত নম্বর দেখতেছি? 12 নম্বর। তাহলে এখানে কোনো চাপের প্রভাব নাই। আবার 1 ও 2 নং বিক্রিয়ার প্রকৃতি বিশ্লেষণ করো। 1 ও 2 নং বিক্রিয়ার প্রকৃতি কি রকম দেখো তো। 1 নং বিক্রিয়া কি হয়েছে দেখো, 1 নং বিক্রিয়া একটা ভেঙে দুইটা হয়েছে, তাহলে যেখানে ভাঙে বিভাজিত করে বা বিভাজন হয় সেখানে কি বলি আমরা, বিয়োজন বিক্রিয়া। আর 2 নম্বরে কি হয়েছে, দুইটা মিলে একটা তৈরি করছে, মানে এখানে কি যোগ করছে, যোগ করলে সেটাকে আমরা কি বলি, সংযোজন। তার মানে 1 নম্বরটা বিয়োজন বিক্রিয়া, 2 নম্বরটা সংযোজন বিক্রিয়া। হোমওয়ার্ক করবা তোমরা নিজে। আর 1 নম্বর বিক্রিয়াতে চাপের প্রভাব ঘটেনি। এখানে একটু কথা আছে, এস যদি থাকে কোনো এরকম সংকেতের সাইডে বা নিচে, যদি এস এল জি দ্বারা কি বোঝায়, এস বুঝাইলে কঠিন পদার্থ বুঝাই, এল বুঝাইলে তরল বুঝাই, মানে এল দেওয়া থাকলে, তারপর হচ্ছে জি দেওয়া থাকলে গ্যাস বুঝাই, আর এ কিউ বলে একটা স্পেশাল আছে যেটা থাকলে বুঝাই জলীয় দ্রবণ। মানে ওখানে যে পদার্থটা দেওয়া আছে সেই পদার্থের জলীয় দ্রবণ ওখানে দেওয়া আছে, বুঝতে পারছো? তো এই চারটে জিনিস একটু মনে রাখবা তোমরা। তো এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মানে সরি এই সিকিউ এর অ্যান্সার যেগুলা বলে দিলাম আমি। পরের পাতে আসো। দেখো নিচের বিক্রিয়াগুলো লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। দুইটা বিক্রিয়া দেওয়া আছে। 1 নং বিক্রিয়ার ইলেকট্রনিক সমীকরণ লেখো। আচ্ছা দেখো এটা একটা খুব ভালো কোশ্চেন, ইলেকট্রনিক সমীকরণ লিখতে বলছে, ইলেকট্রনের আদান প্রদান ব্যাখ্যা করতে বলেন, সমীকরণ লিখতে বলছে। তাহলে 1 নম্বর বিক্রিয়াটা কি, FeCl3 প্লাস SnCl2। এখান থেকে কি হয়েছে, FeCl2 প্লাস SnCl2 না SnCl3 সরি 3। এখানে দেখো আয়রন যেটা আছে, এই আয়রন ফেরিক ক্লোরাইড থেকে ফেরাস ক্লোরাইড হয়েছে। তার মানে এখানে কি হয়েছে, ক্লোরিনের চার্জ -1, আয়রনের আমরা কত জানি, এখানে +3, এখানে +2, আর এখানে কি -1। এখানে স্টেনামের +2, ক্লোরিনের -1, এখানে স্টেনামের +3, ক্লোরিনের -1। মানে এর আগে জারণ বিজারণ আমরা যেটা দেখলাম তার উল্টাটা এখানে দিছি। তাহলে এখানে দেখো তো কি হয়েছে, আয়রনটা Fe3+ থেকে একটা ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে, করে Fe2+ এ পরিণত হয়েছে, তাই না? কিন্তু আমরা কি বলছি, ইলেকট্রন কখনো মাইনাস আকারে লিখবো না, প্লাস করে দেবো। তাহলে Fe3+, ইলেকট্রন এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে, Fe2+ প্লাস ইলেকট্রন। আচ্ছা আবার স্টেনামের ক্ষেত্রে দেখো +2 থেকে কি হয়েছে, +3, এখানে 4 হবে, তাই তো বলি, স্টেনামের তো 3 হয় না, 4। তাহলে স্টেনাম এখানে কি হয়েছে, এটা 1 নম্বর সমীকরণ দাও। আবার এখানে দেখো স্টেনাম +2 থেকে কি করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। আচ্ছা 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 আচ্ছা, এখানে একটু ভুল গেছে, দাঁড়াও। এখানে দেখো আয়রনটা +3 থেকে কি হয়েছে, আয়রনটা +3 থেকে +2 হয়েছে, তার মানে কি পজিটিভ চার্জ কমে গেছে না। পজিটিভ চার্জ যদি কমে যায় তাহলে ইলেকট্রন কি করে, গ্রহণ করে। তাহলে এই আয়রনটা কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হয়েছে, এটা 1 নম্বর সমীকরণ। আবার দেখো স্টেনাম 2+ থেকে স্টেনাম 4+ হয়েছে, মানে কি এখানে পজিটিভ চার্জ বেড়ে গেছে। পজিটিভ চার্জ বেড়ে গেলে কি করে, ইলেকট্রন ত্যাগ করে। এখন কয়টা বাড়ছে, 2 থেকে 4 হয়েছে, মানে 2টা বাড়ছে, তার মানে কি 2টা ইলেকট্রন ত্যাগ করছে। আমরা বলছি ইলেকট্রনটা মাইনাস রাখবো না, ইলেকট্রনটা কি করব, প্লাসে নিব। তাহলে 2+, এটা থেকে Sn
4 প্লাস প্লাস 2 ইলেকট্রন, কারণ এ পাশে মাইনাস ওই পাশে গেলে কি হয় প্লাস হয়। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ এখন যোগ করো, 1 ও 2 যোগ করি। ইলেকট্রনিক সমীকরণ বের করার নিয়ম এরকমই, হ্যাঁ। 1 ও 2 যোগ করো, যোগ করলে কি পাবা দেখো, Fe3 প্লাস প্লাস ইলেকট্রন Fe2 প্লাস, আবার Sn2 প্লাস Sn4 প্লাস প্লাস 2 ইলেকট্রন। এখানে আমাদের মেইন উদ্দেশ্য থাকবে ইলেকট্রনকে কেটে দাও, উপরে নিচে ইলেকট্রন। এখন দেখো এখানে ইলেকট্রন কয়টা আছে, 2টা, এখানে কয়টা আছে, 1টা। তার মানে 1টা 2টা কাটাকাটি করা যায় না, উপরেও কি করতে হবে, 2টা করতে হবে। তাহলে 1 নং সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণন করি তাহলে কি উপরে 2 হয় না, হয়। এখন দেখো নিচের ইলেকট্রন এবং উপরের ইলেকট্রন কি হয়, কাটা যায়। তাহলে এখানে কি থাকে, 2Fe3 প্লাস প্লাস Sn2 প্লাস, এটা থেকে 2Fe2 প্লাস প্লাস Sn4 প্লাস। এটাই হচ্ছে উক্ত বিক্রিয়ার ইলেকট্রনিক সমীকরণ। বুঝতে পারছো? এইভাবে তোমরা বের করবে, এটা হচ্ছে উক্ত বিক্রিয়ার ইলেকট্রনিক সমীকরণ। এরপরে বলছে 2 নং বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপৎ ঘটে, ইলেকট্রনীয় ধারণায় বিশ্লেষণ করো। ইলেকট্রনীয় ধারণা মানে আমরা যে নিয়মটা শিখে আসতেছি ওইটাই। তার মানে গ নাম্বারটা পারবা, জারণ বিজারণ, হ্যাঁ হোমওয়ার্ক, এটা গ নাম্বার গেল। 13 নাম্বার শেষ। 14 নাম্বার দেখো, 14 নাম্বার কি বলছে, 14 নম্বরে বলছে 2টা বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়াতে বলছে উদ্দীপকের বিক্রিয়াতে তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ, ও না সরি 2টা না, একটা বিক্রিয়াই দেওয়া আছে। তো উদ্দীপকের বিক্রিয়াতে তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বেশি না কম পাওয়া যাবে, ব্যাখ্যা করো। আচ্ছা, লাসাতেলিয়ান নীতি গ নাম্বার একটু বলে দেই, একটা অনেকক্ষণ থেকে বলিনি। ডেল এইচ ইকুয়াল নেগেটিভ, ডেল এইচ ইকুয়াল নেগেটিভ মানে কি, তাপ উৎপাদী। এখন তাপ উৎপাদীর ক্ষেত্রে তাপের পরিবর্তন কি, তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটা কোন দিকে যায়, পশ্চাৎ দিকে যায়। তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া যদি পশ্চাৎ দিকে যায় তাহলে উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে। তাহলে উৎপাদ থেকে যদি বিক্রিয়ক তৈরি হয় তাহলে তোমরাই বলো, উৎপাদ থেকে যদি বিক্রিয়ক তৈরি হয় তাহলে কি আমরা উৎপাদ বেশি পাবো না কম পাবো? অবশ্যই উৎপাদ কম পাবো, কারণ কি উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হচ্ছে। তার মানে উক্ত বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে আমরা কি পাবো, উৎপাদ কম পাবো। আচ্ছা, বলছে উল্লেখিত মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার জন্য কি ব্যবস্থা করতে হবে। যেহেতু এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আমরা জানি কি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বের করে নিলে উৎপাদ বেশি তৈরি হয়, তাই না? বাট তাপমাত্রা বের করতে করতে খুব তাপমাত্রা ওখানে কমাইতে কমাইতে যদি খুব বেশি কমে যায়, সেটা আবার খুব বেশি কমে গেলে সেটা বিক্রিয়ার গতিকে স্লো করে দেয় বা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে দেয়। বুঝতে পারছো? তাহলে তাপমাত্রা যদি বিক্রিয়ার গতিকে খুব বেশি পরিমাণে যদি তাপমাত্রা কমানো হয় তাহলে বিক্রিয়ার গতি আবার কি হবে, কমে যাবে। তাই এমন একটা নিম্ন তাপমাত্রা নিতে হবে যেই তাপমাত্রার নিচে গেলেই বিক্রিয়ার গতি কমে যায়। তাহলে যেই তাপমাত্রায় গেলে বিক্রিয়ার গতি কমে যায়, ধরো যে 2 ডিগ্রি সেলসিয়াসে গেলে বিক্রিয়ার গতি কমে যায়, তার মানে আমাকে নিতে হবে কি 2.1 ডিগ্রি সেলসিয়াস। এই সর্বনিম্ন যে তাপমাত্রায় গেলে বিক্রিয়ার গতি হচ্ছে সমান থাকে বা বিক্রিয়ার গতি কমে না, সেই তাপমাত্রায় যদি আমরা কোনোভাবে তাপমাত্রাটা নিয়ে আসতে পারি তাহলে আমরা কি সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাবো, তাই না? কথাটা মনে হয় বুঝাইতে পারি না, আরেকবার বলি। এটা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া থেকে আমরা যদি তাপ অপসারণ করি বা বিক্রিয়ার তাপমাত্রা যদি কমে দেয় তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যক কি পাই, উৎপাদ পাই। বাট তাপমাত্রা অতিরিক্ত পরিমাণে কমালে সেটা আবার বিক্রিয়ার গতিকে কমে দেয়। তাই এমন একটা তাপমাত্রা আসতে হবে যে তাপমাত্রার নিচে গেলেই তাপমাত্রা বিক্রিয়ার গতি কি হবে, কমে যাবে। বাট ওই তাপমাত্রায় থাকলে বিক্রিয়ার গতি কমবে না। তাহলে সর্বনিম্ন হচ্ছে যে তাপমাত্রায় গেলে বিক্রিয়ার গতি কমবে না, সেই তাপমাত্রায় যদি আমরা যাইতে পারি তাহলে আমরা কি সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাবো। এবার আশা করি বুঝাইতে পারছি, হ্যাঁ। তো এই জিনিসটা তোমরা আমি যেভাবে বললাম এইভাবে লিখবা যে উক্ত বিক্রিয়ায় সর্বনিম্ন যে পরিমাণ তাপমাত্রায় গেলে বিক্রিয়ার গতি ত্বরান্বিত হয় না, সেই পরিমাণ তাপমাত্রায় গেলে আমরা সর্বোচ্চ সংখ্যক উৎপাদ পাবো। এই কথাগুলো সুন্দর ভাষায় লিখে দিবা। আগে লিখবা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে কি হয় তাপ হচ্ছে দিলে মানে তাপ শোষণ করলে উৎপাদ বেশি পাওয়া যায়, এটা লিখবা। 15 নাম্বার কি বলছে, 4টা বিক্রিয়া দেওয়া আছে। বলছে উদ্দীপকের একটি বিক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন হয়।
আচ্ছা, রেকর্ড কি হচ্ছে? আমার খুব ভয় লাগে এখন, বুঝছো? কারণ একটা ক্লাস রেকর্ড হইতে হইতে বন্ধ হয়ে গেলে অনেক আফসোস লাগে পুরো রেকর্ড না হলে। 1 নম্বর বলছে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। 2 নম্বর বলছে চুনাপাথর, চুনাপাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, বুঝছো? বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি করে। 3 নম্বর হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করে। আর 4 নম্বরটা হচ্ছে জিঙ্ক প্লাস H2SO4, এখান থেকে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন তৈরি হয়। আচ্ছা, গ নাম্বারটা বলছে কি উদ্দীপকের একটি বিক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন হয় ব্যাখ্যা করো। এই যে এই বিক্রিয়াতে কি হাইড্রোজেন একটা মৌলিক গ্যাস পাইছি, তোমরা বিক্রিয়াগুলো 4টাই লিখে সুন্দরভাবে বলবা যে আমরা 4 নম্বর বিক্রিয়াতে দেখতে পাচ্ছি হাইড্রোজেন একটি মৌলিক গ্যাস উৎপন্ন হয়। শেষ। বলছে 1 ও 3 নং বিক্রিয়ার সাথে 2 নং বিক্রিয়ার পার্থক্য বিশ্লেষণ করো। আচ্ছা, 1 নম্বর যে বিক্রিয়া এবং 3 নম্বর যে বিক্রিয়া, এই বিক্রিয়াতে কি দেখো তো, দুইটা পদার্থ একত্রিত হয়ে একটি পদার্থ তৈরি করছে। তার মানে কি 1 আর 3টা কি সংযোজন বিক্রিয়া, কারণ কি হয়েছে যোগ করছে। বাট 2 নং বিক্রিয়া কি দেখো, দুইটা পদার্থ ভেঙে একটা পদার্থ ভেঙে দুইটা পদার্থ তৈরি করছে। তার মানে এখানে কি বিভাজন হয়েছে বা বিভাজিত হয়েছে, তার মানে এটা কি বিয়োজন বিক্রিয়া। তার মানে 1 আর 3 হচ্ছে সংযোজন বিক্রিয়া, 2টা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। বুঝতে পারছো? 1 আর 2 সংযোজনের পাশাপাশি সংশ্লেষণ বিক্রিয়াও। কেন সংশ্লেষণ? কারণ দুইটাই মৌলিক পদার্থ। এই জিনিসগুলো আগে পড়াইছি, তাই না? তার মানে এটা তোমরা পারবা। এটা কত নাম্বার গেল? 15 নাম্বার গেল। পরেরটাতে আসো, 16 নাম্বার। দেখো কি বলছে, 16 নাম্বারটা বলছে অধক্ষেপণ বিক্রিয়া বোঝানোর জন্য গাজী স্যার একদিন শ্রেণীতে নিচের সমীকরণটি লিখলো। সমীকরণটি কি? XCl প্লাস YNO3 বিক্রিয়া করে কি XNO3 প্লাস YCl। এখানে নিচে তীর চিহ্ন, এই নিচের দিকে অ্যারো চিহ্ন দ্বারা অধক্ষেপ, নিচে অ্যারো দ্বারা অধক্ষেপ, আর উপরে অ্যারো দ্বারা গ্যাস। এই দুইটা জিনিস মাথায় রাখবা, নিচে অ্যারো দ্বারা অধক্ষেপ আর উপরে অ্যারো দ্বারা গ্যাস। বলছে এক্স এর পরিবর্তে এন এবং ওয়াই এর পরিবর্তে এজি বা সিলভার বসিয়ে বিক্রিয়াটি সম্পন্ন করো এবং বিক্রিয়াতে কি ঘটে ব্যাখ্যা করো। আচ্ছা, এক্স এর পরিবর্তে কি সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াই এর পরিবর্তে কি সিলভার নাইট্রেট বিক্রিয়া করে কি তৈরি করছে সোডিয়াম নাইট্রেট আর হচ্ছে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ। এই যে বিক্রিয়াটা লিখলাম, এখন তোমরা সুন্দর মতো লিখবা। এক্স এর পরিবর্তে এন কে ব্যবহার করলে এখানে আমরা দেখতে পাই সোডিয়াম ক্লোরাইড একটি লবণ, আবার এক্স ওয়াই এর পরিবর্তে এজি ব্যবহার করলে দেখতে পাই এখানে হচ্ছে সিলভার নাইট্রেট একটি লবণ। এই দুইটা বিক্রিয়া করে একটা সোডিয়াম নাইট্রেট লবণ তৈরি করছে এবং সিলভার ক্লোরাইড লবণের একটি অধক্ষেপ তৈরি করছে। এখানে দেখা যাচ্ছে যে সিলভার নাইট্রেটের একটি অধক্ষেপ উৎপন্ন হয় যেটা পাত্রের নিচে তলানি আকারে জমা হয়। এই কথাগুলো সুন্দর মতো তোমরা লিখবা একটু মার্কস বেশি পাওয়ার জন্য, কারণ 3 মার্কসের কোশ্চেন শুধু বিক্রিয়া তো দেখাইলে হবে না, এই জন্য একটু লিখবা। এরপরে দেখো কি বলছে, এরপরে বলছে ভাইয়া যে প্রাপ্ত বিক্রিয়াতে দর্শক আয়ন চিহ্নিত করো এবং বিক্রিয়ার উপর এদের প্রভাব আলোচনা করো। আচ্ছা, এখন একটা কথা, সেটা হচ্ছে যে যদি বিক্রিয়াতে জারণ বিজারণ ঘটে তাহলে সেখানে কোনো দর্শক আয়ন থাকে না, বাট যদি জারণ বিজারণ না ঘটে সেখানে দর্শক আয়ন থাকে। আসলে জারণ বিজারণ ঘটলে থাকে না এরকম না, বাট তোমাদের এই লেভেলে যেগুলাতে দর্শক আয়নের কথা জিজ্ঞেস করবে ওগুলাতে জারণ বিজারণ ঘটবে না, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি সোডিয়াম নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট আর সিলভার ক্লোরাইডের অধক্ষেপ তৈরি করবে। বুঝতে পারছো? সিলভারের সংকেত আমি বারবার ভুল লিখতেছি, অ্যালুমিনিয়াম লিখতেছি। দেখো দর্শক আয়ন কি, যারা বিক্রিয়ার আগেও যে অবস্থায় থাকবে বিক্রিয়ার পরেও সেম অবস্থায় থাকবে তাদেরকে আমরা কি বলবো দর্শক আয়ন। এখানে দেখো সোডিয়াম কত +1 ক্লোরিন -1, এখানে সিলভার কত +1, এখানে নাইট্রেট কত -1, এখানে সোডিয়াম +1 নাইট্রেট -1, এখানে সিলভার +1 ক্লোরিন -1। বাট এটা কি হয়েছে অধক্ষেপ হয়েছে না? অধক্ষেপ হয়েছে মানে কি তলানি জমে গেছে। এখন তোমরা একটা
পানিতে যদি বালি দাও, সেই বালিগুলো নিচে গিয়ে তলানি যখন যাবে তখন কি কঠিন অবস্থায় থাকে না? তার মানে এটা কি সলিড অবস্থায় গেছে। যখন সলিড অবস্থায় যাবে সেটা তখন আয়নিত অবস্থায় থাকবে না। কিসে অবস্থায় থাকবে না? আয়নিত অবস্থায় থাকবে না। তার মানে দেখো এখানে বিক্রিয়া শেষে সোডিয়াম এই পাশে যেরকম ছিল, এই পাশে সোডিয়াম সেই রকমই আছে। নাইট্রেট এই পাশে যেরকম ছিল, এ পাশে গিয়ে নাইট্রেট সেই রকমই আছে। বাট সিলভার এবং ক্লোরিনে দুইটা একত্রিত হয়ে কি সিলভার ক্লোরাইড একটা পদক্ষেপ তৈরি করছে। তার মানে কি দুইটা আর আলাদা আলাদা নাই, এখানে আয়নিত অবস্থায় থাকলে এ পাশে গিয়ে তারা কঠিন পদার্থ হয়ে গেছে, তাই না? যার কারণে আমরা বলতে পারি এখানে বিক্রিয়ার আগে সোডিয়াম এবং নাইট্রেট যেমন ছিল, বিক্রিয়ার পরেও যেহেতু এইরকমই আছে, সুতরাং এখানে দর্শক আয়ন হচ্ছে সোডিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন। বুঝতে পারছো আমার কথা? তো এই জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, দর্শক আয়ন তো দেখালাম, তাই না? আচ্ছা, বিক্রিয়ার উপর এদের প্রভাব আলোচনা করো। আচ্ছা, দর্শক আয়ন তো দেখালাম, বিক্রিয়ার উপর এদের প্রভাব কি? এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, বাট এরা বিক্রিয়াতে উপস্থিত থেকে বিক্রিয়াকে সম্পূর্ণ করে। যেমন দেখো এখানে যদি সোডিয়াম এবং নাইট্রেট না থাকতো তাহলে কি বিক্রিয়া ঘটতো? ঘটতো না, কারণ ডিরেক্ট ক্লোরাইড আয়ন এবং সিলভার আয়ন এইভাবে আমরা দিতে পারতাম না, যার কারণে কি বিক্রিয়া ঘটতো না, বা এগুলা পাওয়া খুবই কষ্টকর, ল্যাব প্রয়োজন হইতো। আবার এখানে এই দুইটা দর্শক আয়ন দেওয়াতে এটা বিক্রিয়া কি করছে? ঘটাইছে, এবং বিক্রিয়া ঘটানোর পরে তারা কোনো পরিবর্তন না ঘটিয়ে প্রাপ্ত যে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা প্রয়োজন হয় সেই উৎপাদটা দেয়, বা সিলভার ক্লোরাইডের যে পদক্ষেপটা প্রয়োজন হয়েছে সেই পদক্ষেপটা দিয়েছে। তাহলে এদের প্রভাব কি? দর্শক আয়নের প্রভাব বিক্রিয়ার উপর এটাই হচ্ছে, এরা নিজেদের কোনো পরিবর্তন না ঘটিয়ে বিক্রিয়ায় থেকে বিক্রিয়া সম্পূর্ণ করে এবং কাঙ্ক্ষিত উৎপাদ পাইতে কি করে? সাহায্য করে। তো এটাও আশা করি তোমরা বুঝতে পারছো। পরেরটাতে আসো। 17 নাম্বার একটা বিক্রিয়া দেওয়া আছে, কি ধরনের বিক্রিয়া কমেন্টে জানাবা। উক্ত বিক্রিয়ায় কোনটি জারক কোনটি বিজারক নির্ণয় করো। 17 নাম্বার। আর আমি বলবোই না এটা কোনটি জারক কোনটি বিজারক, এটা হোমওয়ার্ক। জারণ বিজারণ আর কতই করাবো। ক নাম্বার হোমওয়ার্ক। ঘ নাম্বার বলছে ইলেকট্রনিক মতবাদ অনুসারে জারণ বিজারণ একই সাথে ঘটেছে ব্যাখ্যা করা। এই জারণ বিজারণ দুইটাই একই জিনিসই। এটাতে জারক বিজারক বের করবে, নিচের ওই সমীকরণটা ডিরেক্ট নিয়ে এসে জারণ বিজারণটা দেখে দেবে, একটু বাংলা কথা লিখে, শেষ। তার মানে 17 নাম্বার পুরোটা হোমওয়ার্ক। আচ্ছা, 18 নাম্বার দেখো। 18 নাম্বারটা বলছে যে রসায়নের ব্যবহারিক ক্লাসে 1, 2 এবং 3টি টেস্ট টিউবের নিচের ছক অনুযায়ী রাসায়নিক দ্রব্য রাখা হলো। অতঃপর শিক্ষক ছাত্রছাত্রীদের বললেন রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করে কিছু রাসায়নিক পরীক্ষা সম্পাদনের জন্য। টেস্ট টিউব 3টা নিচে 3টা রাসায়নিক দ্রব্য রাখা আছে। এই যে এখানে আমাদের প্রশ্নটা আছে, এই প্রশ্নটা একটা কোশ্চেন পঞ্চম অধ্যায়ের মধ্যে বললেও বলতে পারি, কারণ অধ্যায়টার নাম রাসায়নিক বিক্রিয়া। আর একটা ঘ নাম্বারটা, এটা হচ্ছে তোমাদের যে একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম আছে ওই অধ্যায়ে, ওখানে গ নাম্বারটাও আছে। আমি 18 গ নাম্বারটা যদি দেখেই দেই, এই গ নাম্বারটা তোমাদের একাদশ অধ্যায়ে বেশি ভালোভাবে করা আছে, বুঝছো? এখানে কি দেখো, অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO, এই অ্যামোনিয়াম সায়ানাইডকে আমরা যদি অতিরিক্ত পরিমাণে উত্তপ্ত করি বা একে যদি আরো তাপ দেই, তাহলে NH2CO NH2 এটা উৎপন্ন করে। এটা কি? এটা হচ্ছে ইউরিয়া। এই বিক্রিয়াতে দেখো আণবিক সংকেত উভয় পাশে একই আছে, বাট গাঠনিক সংকেত পরিবর্তন হয়েছে, ঠিক আছে? তাহলে যখন কোনো বিক্রিয়ার বা বিক্রিয়কের আণবিক সংকেত একই থাকে, বাট বিক্রিয়ক এবং উৎপাদের আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয়, তখন তাকে আমরা সমানুকরণ বিক্রিয়া বলি। কোন বিক্রিয়া বলি? সমানুকরণ বিক্রিয়া বলি। তার মানে এটা একটা কোন ধরনের বিক্রিয়া? সমানুকরণ বিক্রিয়া। যে বাংলা কথাগুলো বললাম সেগুলো লিখবা। আর বলছে 1 নং এর সাথে 3 নং এর বিক্রিয়াটি বিশ্লেষণ করো। এটা একটা জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের সাথে পানি যুক্ত করে আরেকটা জৈব অ্যাসিড তৈরি করা যায়, যেটা আমরা খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়ে জানবো। তো এইটার ঘ নাম্বারটা আমরা একাদশ অধ্যায়ে শিখবো। হ্যাঁ, ঘ নাম্বারটা একাদশ অধ্যায়ে শিখবো, ঠিক আছে? তো আসো পরেরটাতে যাই। সমাপ্ত। তার মানে আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যাপ্টারটাও কমপ্লিট হয়ে গেল। এই চ্যাপ্টারে আমরা একটা জিনিসই দেখলাম, এই চ্যাপ্টারের সৃজনশীল অ্যান্সার করার জন্য আমাদের লা শাতেলিয়ার নীতি,
বিভিন্ন রকমের যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো এর মধ্যে প্রতিস্থাপন, দহন, সংযোজন, বিয়োজন এই 4টা বিক্রিয়া বেশি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আমাদের যে জারণ বিজারণটা আছে এই জারণ বিজারণ জারণটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করিও এবং ভিডিওতে একটি লাইক দিও। আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত না হলে এখনই যুক্ত হয়ে যাও, যাতে তুমি পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।